অ্যাটলিস্ট কি টপিকসটা শুরু করেছিলাম সেটা মনে আছে তো, নাকি না তাও ভুলে গেছেন? সে সামথিং ফক্স, ছেলেমেয়েরা কিছু একটা তো বলবেন, আদারওয়াইজ হাউ কুড আই নো দ্যাট ওয়েল ইউ পিপল আর স্টিল উইথ মি এন্ড লিসেনিং মি। এখন তো জয়েন করছে সবাই। আচ্ছা, জয়েন করতে থাকুক, আমরাও গল্প করতে থাকি। দেখি আমরা কি পড়িয়েছিলাম সেটা আমরা ডিসিশন মেকিং শুরু করেছিলাম একটু। 5টা মিনিট আমরা পেছন থেকে একটু আসি, so that you people can recall what we have discussed. First of all, in the previous online class, আমরা গত অনলাইন ক্লাসে we start talking about what is decision. Of course, you people can recall that we told you that decision is nothing but the end, the simple concept, not the definition. আমি definition বলছি না, আমি concept বলছি। আমাদের simple concept of decision, if ever someone does ask you that what the decision is, then আমরা বলেছি যে well, just simply tell him that well, decision is nothing but the end. তাহলে ডিসিশন প্রসেসটা কি বা ডিসিশন মেকিংটা কি? আমরা বলছি ডিসিশন মেকিং ইজ নাথিং বাট এ প্রসেস। আমি দি ইউজিং দ্যাট প্রসেস উই ফিক্স আপ দি এন্ড এট দি বিগিনিং। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুরুতে এই শেষটা নির্ধারণ করি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ডিসিশন মেকিং প্রক্রিয়া। তারপর আমরা বলেছিলাম যে ডিসিশন মেকিং প্রক্রিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপটা হলো গিয়ে আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম অ্যান্ড অর দি অপরচুনিটি। আমরা এটা নিয়ে লম্বা ডিসকাশন করেছিলাম। অফকোর্স ইউ পিপল ক্যান রিকল। আমরা বলেছিলাম যে দেখেন, আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নিচ্ছি, প্রত্যেকে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু কারো কারো সিদ্ধান্ত আমাদের ঠিক হয়, কারো কারো সিদ্ধান্ত আমাদের ভুল হয়। তো কেন আমরা মেজরিটি অফ দি পিপল এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমাদের সিদ্ধান্তগুলো ভুল হচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়েছি, যখন আমাদের ঘটনাটা ঘটে যায় তারপর আমরা বলি যে আহারে, এটাকে এভাবে না করে ওভাবে করা উচিত ছিল। তাহলে আপনি যেভাবে করেছেন সেই সিদ্ধান্তটা তো আপনি আগে নিয়েছেন, তার মানে আপনার সিদ্ধান্তটা ভুল ছিল। তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আপনি বুঝতে পারলেন যে আপনার সিদ্ধান্তটা ভুল ছিল, তাতে তো আপনার যেটা হচ্ছে দ্যাট ইজ বেসিক্যালি নাথিং বাট ইউর ওয়েস্টেজ অফ মানি অ্যাজ ওয়েল এজ দি টাইম এন্ড রিসোর্সেস, রাইট? তো তাহলে আমাদের প্রশ্ন হলো গিয়ে যে ডিসিশন মেকিং প্রসেসের কোন স্টেপটার কারণে বা ঘাটতির কারণে আমরা মানে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা বলছি যে রিসার্চ দেখেছে যে আপনার যারা সিদ্ধান্ত গ্রহণ করেন অ্যামং দি ম্যানেজার উই আর টকিং অ্যাবাউট, অনেক ক্ষেত্রেই ম্যানেজাররা আসলে তাদের সঠিক প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারেন না। তারা সিদ্ধান্ত দেওয়া দরকার, তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন, কিন্তু কি কারণে, দ্যাট মিনস
to them the problem is not crystal clear. That is why the decision that they are taking, as because it is not matching with the problem, যেহেতু তাদের এটা প্রবলেমের সাথে ম্যাচ করছে না, সেহেতু দিন শেষে দেখা যায় যে আমার যে প্রবলেমটা আমি গেস করেছিলাম সেই প্রবলেমের জায়গায় থেকে গেছে, এবং সেই ডিসিশনটাকে দিয়ে আমরা আমাদের প্রবলেমটাকে ওভারকাম করতে পারিনি। তাহলে কেন আমরা পারলাম না ওভারকাম করতে? তার মূল কারণ হলো কি, যে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশনটা ছিল ভুল, রাইট না? সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা ডিসিশন মেকিং এ, সেটা হলো কি সবার আগে আমাকে জানতে হবে যে আমার সমস্যাটা কোথায়, এবং এই সমস্যাটাকে কেন্দ্র করে বা সমস্যাটাকে পরিষ্কার করে জেনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য হোয়াট দি alternatives option I do have, and then after finally we have to decide that what would be my priority of alternatives, অর্থাৎ কোনটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কোনটা আমার সেকেন্ড প্রায়োরিটি, কোনটা আমার থার্ড প্রায়োরিটি। তাহলে এই যে আমরা প্রবলেমের কথা বলছি, which is the most important steps of decision making process, and the step that mostly আমাদের ম্যানেজাররা করেন, কি জানি বলে আপনার, আইডেন্টিফাই করতে ভুল করেন। আচ্ছা, এখানে আমি গতদিন মনে হয় আপনাদেরকে বলিনি, আজকে আবার আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন দেন ইউ কুড ফলো দ্যাট ওয়ান। আমি আমার এন্ড থেকে আমার লেকচারকে আমি রেকর্ড করছি না, কিন্তু আপনাদের এন্ড থেকে যদি আপনাদের কেউ এটা রেকর্ড করতে চান, আমার আপত্তি নেই। আপনারা অনুমতি চাইলে আমি অনুমতি দিয়ে দেব। আর যদি আমার এটাকে রেকর্ড করেন, তাহলে আমার একটা অনুরোধ থাকবে, যে সেটা হলো যেই রেকর্ড করেন না কেন, তিনি যেন আপনার এটাকে আমাদের যে পার্টিসিপেন্ট যারা ক্লাসে আছেন, আজকে যারা আছেন ক্লাসে তাদেরকে অবশ্যই, এবং যারা আজকে আসতে পারেননি বা আসবেন না তাদেরকেও যেন আমরা রেকর্ডেড ভার্সনটা শেয়ার করে দেই। আর একটা জিনিস জানিয়ে রাখি, যদি আপনারা কেউ মোবাইল থেকে রেকর্ড করতে চান, তাহলেও আমার এখানে অনুমতি চাইলে আমি অনুমতি দেব, কিন্তু আমার জানা মতে, হতে পারে আমার জানাটা ভুল, তারপরেও বলছি যে আমার জানা মতে মোবাইলে রেকর্ড করতে চাইলে ওটা সম্ভবত রেকর্ড হয় না। ওটা নাইদার আপনার মোবাইলে রেকর্ড হবে, নর আপনার আমার এখানে ক্লাউডে রেকর্ডিং হবে। তো সেই ক্ষেত্রে জি আমার স্যার, একটা, হয় না। সেই ক্ষেত্রে আমার একটা ওপিনিয়ন হলো কি, আপনারা যদি কেউ এটাকে রেকর্ড করতে চান, যারা ল্যাপটপ নিয়ে বসেছেন তারা ল্যাপটপ থেকে অনুমতি চাইলে আমি অবশ্যই অবশ্যই অনুমতিটা দিয়ে দেবো। এই হলো কি আমার তরফ থেকে, আমি গতদিন এটা আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো আমরা বলছিলাম যে এই যে আমার মোস্ট ইম্পর্টেন্ট স্টেপস অফ ডিসিশন মেকিং প্রসেস, উইচ ইজ নোন অ্যাজ দ্য আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম। তাহলে এই প্রবলেমটাকে, এই যে কে যেন চেয়েছেন, আমি মানে করে দিচ্ছি, অনুমতিটা দিয়ে দিচ্ছি, স্টার্ট রেকর্ডিং। ওকে, so we are basically classifying this problem into two major classification. That means that if someone has asked you that in your life how many types of problem you do face or you do experiences with and will be in future experienced, তো সেই ক্ষেত্রে আমরা বলছি এটা আমার দুই ধরনের প্রবলেম হতে পারে। একটাকে আমরা বলছি আপনার স্ট্রাকচার্ড প্রবলেম, আর একটাকে আমরা বলছি আনস্ট্রাকচার্ড প্রবলেম। তাহলে স্ট্রাকচার প্রবলেমটা কি? নামেই যার পরিচয়, আমরা বলছি যে প্রবলেমটা নেচার, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ, এবং অবশ্যই আমরা বেশিরভাগ ক্ষেত্রেও এটার সলিউশনও জানি, অর্থাৎ সে কারণে এটা স্ট্রাকচার। অর্থাৎ আমরা জানি যে প্রবলেমটার নেচার কি, প্রবলেমটার ক্যারেক্টার কি, এবং এই প্রবলেমে আমাকে কি ধরনের অল্টারনেটিভস আমাকে চুজ করতে হবে। তারপরেও এটা আমার কাছে প্রবলেম এই কারণে যে দ্যাট আমরা যেমন বলি আর কি, ইংরেজিতে একটা কথা আছে, এভরি মর্নিং ইজ এ নিউ মর্নিং, প্রতিটা সকালই একটা নতুন সকাল। ঠিক একইভাবে প্রতিটা প্রবলেমই, যেটা আমাদের অভিজ্ঞতা আছে যে সমস্ত প্রবলেমের, সেটাও আপনার সময় এবং স্থান কাল পাত্র ভেদে একই প্রবলেম আসলে বিভিন্ন ভাবে কথা বলে। সে কারণে আপনার পরিচিত প্রবলেমটাকে আমাদের কাছে অপরিচিত মনে হয়। তো যাই হোক, যে প্রবলেমটা নেচার, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা, সেটাকে আমরা বলি স্ট্রাকচার প্রবলেম। আর যে প্রবলেমটা নেচার, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা নেই, সেটাকে আমরা বলি আনস্ট্রাকচার প্রবলেম। এবং আনস্ট্রাকচার প্রবলেমের ক্ষেত্রে আমাদের প্রবাবল সলিউশন আমাদের জানা থাকে না। তো জেনারেলি ইফ অল আদার থিংস রিমেইন সেম, সাধারণভাবে যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে আমরা ধরে নেই যে আমাদের শর্ট টার্ম প্রবলেম গুলো বা প্রাত্যহিক বা ডে টু ডে যে প্রবলেম গুলো আছে, সেগুলো আমাদের স্ট্রাকচার প্রবলেম। আর যেগুলো আমাদের লং টার্ম প্রবলেম, ভবিষ্যতের প্রবলেম, যেমন আমি জানি না যে আজকে থেকে 10 বছর পরে আমাদের কি হবে, আমি এও জানি না
যে আপনার বাংলাদেশের আগামী 3-4 বছরে কি হবে, অর্থাৎ এটার স্ট্রাকচার আমার জানা নেই। অর্থনৈতিক অবস্থা কি হবে, সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থাটা কি হবে, এটা আমার জানা নেই, বা এগুলো আমরা মানে গেস করতে পারি না। মানে ট্রেন্ড অ্যানালাইসিস করে ওটাকে আমরা ঠিক ধরতে পারি না ওইভাবে। স্বাভাবিক অবস্থা আমরা ধরতে পারি, কিন্তু অস্বাভাবিক অবস্থাতে এটাকে আমরা কোনোভাবেই গেস করতে পারি না। তো এই প্রবলেম গুলো তো আমাদের জন্য প্রবলেম, যেটাকে আমরা বলছি আনস্ট্রাকচার্ড প্রবলেম। তো সাধারণত আমরা ছবিতে দেখেন, আমরা দেখাচ্ছি যে টপ ম্যানেজমেন্ট সাধারণত আপনার আনস্ট্রাকচার্ড লং টার্ম প্রবলেম গুলো নিয়ে ডিল করেন, আর বটম লেভেল ম্যানেজমেন্ট সাধারণত স্ট্রাকচার্ড এবং শর্ট টার্ম প্রবলেম গুলো নিয়ে ডিল করে। তাহলে আমরা আবার এও বলেছিলাম যে দেখেন, প্রবলেম আমার শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, স্ট্রাকচার্ড হোক বা আনস্ট্রাকচার্ড হোক, একটা স্ট্রাকচার্ড প্রবলেম অর্থাৎ একটা শর্ট টার্ম প্রবলেমও আমার জন্য আনস্ট্রাকচার্ড হতে পারে, একটা লং টার্ম প্রবলেমও আমার জন্য স্ট্রাকচার্ড হতে পারে। তাহলে এটা নির্ভর করছে কিসের উপরে? এটা মূলত নির্ভর করছে হলো গিয়ে ম্যানেজমেন্টের নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সের উপরে। অর্থাৎ একজন ম্যানেজার যদি নলেজেবল হন, তাহলে তার জন্য স্ট্রাকচার্ড প্রবলেম অর্থাৎ শর্ট টার্ম প্রবলেম, স্ট্রাকচার্ড প্রবলেম, ইভেন লং টার্ম প্রবলেমও তার জন্য স্ট্রাকচার্ড হতে পারে। আর একজন ম্যানেজার যদি আপনার অনভিজ্ঞ হয়, তাহলে তার জন্য একটা সাধারণ সমস্যা একটা বিশাল সমস্যা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে একটা প্রবলেমটা আসলে স্ট্রাকচার্ড না আনস্ট্রাকচার্ড, এটা মূলত নির্ভর করে ম্যানেজমেন্টের নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সের উপরে। এবং ম্যানেজমেন্টের নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করেই ম্যানেজমেন্টের চিন্তা, অর্থাৎ সে একটা প্রবলেমকে নিয়ে কিভাবে ডিল করবে, একটা প্রবলেমকে নিয়ে সে কিভাবে ভাববে, সেটা মূলত নির্ভর করে তার আপনার মানে অভিজ্ঞতা এবং নলেজের উপর। তাহলে ম্যানেজমেন্ট কতভাবে ভাবতে পারে? আমরা বলছি ম্যানেজমেন্ট ইজ ক্যাপাবল টু থিঙ্ক ইন টু ওয়ে। ম্যানেজমেন্ট দুভাবে ভাবতে পারে। হোয়াট ইজ টু ওয়েজ? একটাকে আমরা বলছি রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, আরেকটাকে আমরা বলছি ইনটিউটিভ ওয়ে অফ থিঙ্কিং। তাহলে রেশনাল ওয়ে অফ থিঙ্কিংটাকে আমরা খুব সহজ করে বলেছিলাম যে রেশনাল ওয়ে অফ থিঙ্কিংটাকে আমরা বলছি কাইন্ড অফ লজিক্যাল ওয়ে অফ থিঙ্কিং। তাহলে আমরা সাথেও বলেছিলাম যে যদিও ধরে নেবেন বা কনফার্ম থাকেন যে লজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ দি রেশনাল থিঙ্কিং আর নট দ্য সেম, এর ভেতরে আপনার তথ্যগত, উপাত্তগত বা ডেফিনেশনগত পার্থক্য আছে, কিন্তু ফর দি টাইম বিং আমরা ধরে নিচ্ছি আমাদের পড়াশোনার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে, রেশনাল থিঙ্কিং ইজ নাথিং বাট এ লজিক্যাল থিঙ্কিং। তাহলে আমরা বলছি একটা বিষয় নিয়ে বা একটা সিচুয়েশন নিয়ে আমাকে যদি রেশনালি ভাবতে হয়, ওখানে আমার তিনটা প্রিকন্ডিশন থাকতে হবে বা তিনটা কন্ডিশন থাকতে হবে, তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে রেশনালিটি। এটা কি? ইট শুড বি আপনার লজিক্যাল, ইট শুড বি কনসিস্টেন্ট, অ্যান্ড ইট শুড বি ভ্যালু ম্যাক্সিমাইজিং। অর্থাৎ আমি যে সিদ্ধান্তটা নিলাম এটা লজিক্যাল হতে হবে, 2 নাম্বার এটা কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ একই ধরনের সিচুয়েশনে আমি একই ধরনের সিদ্ধান্ত নেব। আর যে সিদ্ধান্তটা আমি নিলাম সেটা অবশ্যই আমাকে কোনো না কোনো ভাবে আমার ভ্যালুস ভ্যালু, মূল্য, মূল্যকে ম্যাক্সিমাইজ করতে করতে হবে। এই তিনটা কন্ডিশনই যখন আমাকে ফুলফিল করে, তখন আমরা বলছি যে একটা থিঙ্কিং রেশনাল থিঙ্কিং বা একটা সিদ্ধান্ত রেশনাল সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো গিয়ে যে আমরা কি আদৌ রেশনালি ভাবতে পারি কি না? আমরা রেশনালি ভাবতে পারি, কিন্তু যখন আমরা বলছি আদৌ রেশনালি ভাবতে পারি কি না, আমরা মূলত কনসেন্ট্রেট করছি যে আমরা অ্যাবসলিউটলি রেশনাল, অর্থাৎ শতকরা 100% আমরা রেশনাল হতে পারি কি না। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে 100% রেশনাল হতে হলে আমার 6টা প্রিকন্ডিশন একটা সিচুয়েশনে থাকতে হবে, যেই 6টা প্রিকন্ডিশন রেশনাল ডিসিশন মেকিং, অর্থাৎ কনসিস্টেন্ট ভ্যালু ম্যাক্সিমাইজিং অ্যান্ড লজিক্যাল, এই থিঙ্কিং প্রসেসটার জন্য ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে। এই বাধাগুলো যদি একটা সিচুয়েশনের বা একটা প্রবলেমের ক্ষেত্রে না থাকে, তাহলেই শুধুমাত্র আমরা অ্যাবসলিউটলি রেশনাল ভাবতে পারি। তাহলে আমরা বলছি যে এই বাধাগুলো কি? প্রথমত আমরা বলছি যে আমার যে সিচুয়েশন বা যে প্রবলেম, সেই প্রবলেমটাকে আমার কাছে 100% পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ এর ভেতর দিয়ে আমার সামান্য কিছু কনফিউশন থাকতে পারবে না। যদি সামান্য কিছু কনফিউশন থাকে, তাহলে সেটাকে আমরা বলছি না যে রেশনাল ওয়ে অফ থিঙ্কিং। অর্থাৎ আপনি একটা জায়গায় যাবেন কি যাবেন না, খাবেন কি খাবেন না,
নেবেন কি নেবেন না, ধরবেন কি ধরবেন না, পড়বেন কি পড়বেন না। তাহলে এই যে যখন আমরা এটাকে বাংলা অনুশীলনে আমরা বলি দোনো মনু, অর্থাৎ আপনার দুই মনা, আপনি একবার মনে করছেন যাবেন, একবার মনে করছেন যাবেন না। গেলে কি লাভ, আসলে কি লাভ, ওই যে দেখেন আপনি কিন্তু কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস করছেন। ভবিষ্যতে যদি এরকম একই ঘটনা ঘটে তাহলে কি আপনি একই কাজ করবেন কিনা, রাইট? কনসিস্টেন্সি, রাইট? লজিক্যাল, এটা লজিক্যাল কিনা, রাইট? তাহলে এই যে আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো, অর্থাৎ আমরা বলছি প্রবলেম শুড বি ক্রিস্টাল ক্লিয়ার। যদি ক্রিস্টাল ক্লিয়ার না হয় আমি রেশনালি ভাবতে পারি না। তারপরে আমরা বলছি যে প্রবলেম, অল দি প্রবলেম মাস্ট বি, কি জানি বলে আপনার, ই মাস্ট বি নোন, আমার সরি, অল দি সলিউশন, প্রবলেমের সমস্ত সলিউশন আমাকে জানা থাকতে হবে। আমরা বলছি ইট ইজ কোয়াইট ইম্পসিবল। আপনি যত মানুষের সাথে কথা বলবেন একটা সাধারণ প্রবলেম, দেখবেন আপনার মেনি মোর সলিউশনস আর কামিং ওভার দেয়ার। আমার শুধু সলিউশন থাকা মানে সমস্ত সলিউশন জানলেই হবে না, প্রত্যেকটা সলিউশনের কনসিকুয়েন্সেস, ফলাফল, অর্থাৎ আমি যদি 1 নম্বর সলিউশনে যাই তাহলে আমার কস্ট কি বেনিফিট কি, 2 নম্বরে গেলে কস্ট কি বেনিফিট কি, 3 নম্বরে গেলে কস্ট, এই প্রত্যেকটা এগুলো জানলেই আমি অল্টারনেটিভস একটা লিস্ট করতে পারবো। এবং এই অল্টারনেটিভসটা কনসিস্টেন্ট থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি এই অল্টারনেটিভস গুলোকে ইউজ করে আমার প্রবলেমটাকে সলভ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ আমার কোনো টাইম কনস্ট্যান্ট থাকতে পারবে না, কস্ট কনস্ট্যান্ট থাকতে পারবে না, বা বাধা থাকতে পারবে না। এখন আমরা গতদিন এগুলো নিয়ে ডিটেলসে আলাপ করেছিলাম, আজকে অত ডিটেলসে যাচ্ছি না। আমরা বলছি দেখেন ইন রিয়েলিটি, বাস্তবতার ক্ষেত্রে আমরা বলছি এই ব্যারিয়ার গুলোর বা এই বাধাগুলোর একটা বাধাও আসলে আমরা অ্যাবসলিউটলি মানে আপনার ইনএক্সিস্ট করে না। অর্থাৎ আমার এই বাধাগুলো থাকবেই। প্রবলেম, যে কোনো প্রবলেম, একটা ছোট প্রবলেম বলেন বা বড় প্রবলেম বলেন, সেটা কখনোই অ্যাবসলিউটলি ক্লিয়ার হয় না। আমাদের কারো পক্ষেই সমস্ত সলিউশন জানা সম্ভব না, আমাদের কারো পক্ষে এটার মানে কনসিকুয়েন্সেস জানা সম্ভব না। অতএব আমার কোনো ভাবেই আমি অ্যাবসলিউটলি রেশনাল হতে পারি না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই যে আমাদেরকে আমাদের বিজ্ঞজনরা বলেন বি রেশনাল, বি রেশনাল, বি রেশনাল, তারা আসলে কি মিন করে? তারা আসলে রেশনাল মিন করেন, কিন্তু তারা অ্যাবসলিউটলি রেশনালটা মিন করেন না। তারা বলেন যে আমার যে নলেজ বাউন্ডারি আছে, অর্থাৎ আমার যে বয়স বলেন, অভিজ্ঞতা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে বা সমস্ত কিছুকে বেস করে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, সেই সিদ্ধান্তটাকে হতে হবে আমার রেশনাল। যেমন ধরেন আমি আপনাদেরকে দুটো ইংরেজি টার্ম যদি আমি মনে করিয়ে দিই, যে দুটো টার্মের সাথে আপনারা বা আমরা সবাই ফ্যামিলিয়ার। একটাকে আমরা বলি চাইল্ড লাইফ, আরেকটাকে বলি আমরা চাইল্ড। আপনি মানে যখন আপনার মানে একটা আপনি বা আমার ছোটবেলায় যখন আমি বা আপনি আপনার বড়দের মতো করে কথা বলতাম, তখন অনেকে হাসতেন, তাই না? এবং বলতেন যে, এবং বাহবাও দিতেন, বলতেন যে দেখেছো আহ আহ, বাচ্চাটা কি সুন্দর বড়দের মতো কথা বলছিল। তাহলে সেই আমি যখন আজকে বড় হয়ে বা একটু বড় হয়ে ওরকম ভাবে কথা বলছি বা একটু নেকা নেকা কথা বলছি, লোকজন বলছিল তুমি বড় হয়েছে, এভাবে কথা আর তোমাকে মানায় না। তার মানে দুদিন আগে আমার কাছে বা আমার আমার যে ব্যবহারটা অ্যাকসেপ্টেবল ছিল সোসাইটির কাছে, দুদিন পরে ডিউ টু দি চেঞ্জেস অফ দ্য সার্কামস্টেন্সেস আমার ওটা অ্যাকসেপ্টেবল না। কেন না? কারণ আমার বাউন্ডারি অফ নলেজ, আমার অভিজ্ঞতা, আমার বয়স ইত্যাদি ইত্যাদি আর আগের মতো নেই। তার মানে কি আমার বাউন্ডারি, তাহলে আমার মুরব্বীরা বা আমার যারা আশেপাশের লোক আছেন, তারা যে রেশনালিটাকে মিন করেন সেটা আসলে ওই রেশনালিটি অফ বাউন্ডারি, অর্থাৎ আমার অভিজ্ঞতার, এক্সিস্টিং অভিজ্ঞতাকে বেস করে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেই সিদ্ধান্তটা হতে হবে রেশনাল, বাউন্ডেড রেশনাল। তাহলে আমার যদি এই নলেজ এন্ড এক্সপিরিয়েন্সেসটা যদি আমার বাড়ে, যেমন আমরা গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম আমাদের মানুষের চাঁদে যাওয়া নিয়ে, 1969-এ শুরু হয়েছে, 1972-এ সম্ভবত আমরা প্রথম চাঁদে গিয়েছিলাম। এবং দেখেন এই যে আপনারা যারা খবর টবর দেখেন, তার সম্মত দেখেছেন যে আজকে থেকে মানে ওই পরের থেকে আরো প্রায় 54 বছর পরে আবার মানে আমেরিকা ইসে কি জানি বলে চাঁদে মানুষ পাঠানোর চেষ্টা করছে। তাহলে এখন প্রশ্ন হলো গিয়ে যে এই 50টা বছর তারা চেষ্টা করলেন না কেন? এবং যারা এই খবরটা, রিসেন্ট খবরটা ট্র্যাক করতে পারেন তাদের জন্য আবার বলছি, এটা সম্ভবত আপনার সামনের সপ্তাহে আপনার এই
রকেটটা ছোড়ার কথা ছিল, যদিও আপনার 4 জন আপনার যাবেন ওটাতে, নভোচারী, কিন্তু তারা এবার চাঁদের বুকে নামবেন না, কারণ যে রকেটটা তৈরি করা হয়েছে ওটা চাঁদের বুকে নামার মতো অবস্থায় নেই। এবং এটা এটা যেটা করবেন, এই 4 জন আপনার চাঁদের চারপাশ দিয়ে ঘুরে আসবে 7 দিন বা 10 দিনের সময় এটা ট্যুর। যদিও আজকে আমার যদি ভুল না হয়ে থাকে সেই ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে ফর দি টাইম বিং। তার কারণ হলো গিয়ে তাদের রকেট জ্বালানিতে আপনার আবার মনে হয় একটা নতুন ধরনের সমস্যা তারা আইডেন্টিফাই করেছে। কনসিকুয়েন্টলি আপনার এই সামনের সপ্তাহে যেটা যাওয়ার কথা ছিল যে রকেটটা, সেটা আপনার যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো গিয়ে যে ওই যে দেখেন আজকে থেকে 50-52 বছর আগে মানুষ যেখানে চাঁদে ল্যান্ড করেছিলেন, তাহলে তো এবার তো আবার চাঁদের উপাত্ত গ্রহণের জন্য তো আবার আমাকে চাঁদের চারপাশে ঘোরার দরকার নেই, আমি তো আবার যে সরাসরি ল্যান্ড করতে পারতাম। তাহলে আমি ল্যান্ড করছি না কেন এখন, কেন আবার নতুন করে চাঁদের আপনার ডাটা কালেকশন করছি? তার মানে তো আমি আবার প্রশ্ন করতেই পারি যে আজকে থেকে 52-54 বছর আগে কি আদৌ আমরা চাঁদে গিয়েছিলাম? এবং আমরা গতদিন ক্লাসে দুষ্টামি করে অনেকগুলো পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম, যে যেটা আমাদের নাসা আমাদেরকে যে ডকুমেন্টারিটা দিয়েছে সেই ডকুমেন্টারি থেকেই। এবং আনফর্চুনেটলি নাসা তো আর এখন সেই ডকুমেন্টারিটাকে আপনার নতুন করে কনস্ট্রাক্ট করতে পারে না, কারণ এটা তখন সারা বিশ্বের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, রাইট? আর এখন যদি এটাকে আবার অ্যাডজাস্ট করে, মানে ওই যে সিনেমার মতো বা নাটকের মতো যদি এডিট করে, তাহলে তো ওনারা প্রমাণ হয়ে গেল যে এই পুরো জিনিসটাই তো হলো কি আসলে একটা রেকর্ডেড বা আপনার একটা আপনার কি যেন শর্ট ফিল্মের মতো একটা ফিল্ম। অর্থাৎ এটা নিয়ে প্রশ্ন করার অনেক জায়গা আছে যে আদৌ মানুষ চাঁদের বুকে নেমেছিল কি না। তাহলে আমরা বলছিলাম যে কদিন আগে আমরা এটা ক্লাসে ডিসকাশন করার আগে আপনার মানুষ চাঁদের বুকে নেমেছে এই কনসেপ্টটাতে আপনি ছিলেন কনফার্ম, দৃঢ়। কিন্তু যখনই আমরা এই ফ্যাক্টরস গুলো আপনাদেরকে জানালাম বা ফ্যাক্ট গুলো আপনাদেরকে জানালাম, কনসিকুয়েন্টলি কি হয়েছে যে আপনার বাউন্ডারি অফ নলেজটাকে এক্সপ্যান্ডেড করেছে, রাইট? বড় হয়ে গেছে। সেই এক্সপ্যান্ডেড বাউন্ডারি অফ নলেজে আপনি হয়তো এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কি নিশ্চিত যে চাঁদের বুকে মানুষ নেমেছিল, আপনি হয়তো বলবেন যে হ্যাঁ পড়ে এসেছি, কিন্তু এ ব্যাপারে একটা কন্ট্রোভার্সিয়াল বা তার মানে কি যে আপনি আগে যেখানে নিশ্চিত করে বলেছেন বা আপনার পরীক্ষার খাতায় আপনি লিখে এসেছেন যে অমুকে অমুকে চাঁদের বুকে নেমেছিলেন, right? এখন আপনি হয়তো পরীক্ষার খাতায় আসলে এখনো আপনি লিখবেন, কিন্তু যখন আপনি কমিউনিকেট করছেন ওরালি, তখন হয়তো আপনি বলবেন যে ভাই এটা নিয়ে তো একটা প্রশ্ন বোধক চিহ্ন আছে। তার মানে কি যে আপনি আগে যেটাকে নিশ্চিতভাবে রেশনাল জেনেছিলেন, এখন আর সেটা নো লঙ্গার রিমেইন অ্যাজ রেশনাল। তাহলে এটা হয়েছে আপনার বাউন্ডারি অফ নলেজ বাড়ার কারণে। তাহলে এই যে রেশনালিটি, এটাকে আমরা বলছি বাউন্ডেড রেশনালিটি। তাহলে ইস্যু দাঁড়ালো যে আমরা তো আসলে কখনোই শতকরা 100% আমরা জানি না, কিন্তু আমরা তো একটা সিদ্ধান্ত 100%ই নিচ্ছি, তাই না? যেমন ধরেন আমরা বলছি যে আমার খিদা লেগেছে আমি এখন খাবো, তাহলে একটা সিদ্ধান্ত নিলাম। কিন্তু মজার ব্যাপার হলো গিয়ে দেখবেন আপনার ক্ষেত্রেও ঘটেছে বা আমার ক্ষেত্রে অনেক সময় ঘটেছে, বলেছি যে খিদা লেগেছে আমি খাবো, কিন্তু খাওয়ার টেবিলে যখন আমি বসলাম তখন হয়তো আমার মনে হয়েছে যে খিদাটা আসলে লাগেনি, মানে ওইভাবে লাগেনি, যতটা মনে হয়েছিল তত ভাবে লাগেনি। তার মানে কি যে তাহলে ওই যে দেখেন যে আমি আমার একেবারে শর্টেস্ট টাইম আমার নিজের ক্ষেত্রেই আমি আমার প্রবলেমটা অ্যাবসলিউটলি ক্লিয়ার না, কিন্তু আমি তো খাবো, সিদ্ধান্তটা তো পুরোটাই নিয়েছি। তাহলে এই যে পুরো সিদ্ধান্তটা নিলাম বেসড অন হোয়াট, আমরা বলছি এর কিছুটা হয়তো রেশনালিটি আছে, আর বাকি যেটা আছে সেটা বেসিক্যালি নট ইনটিউটিভনেস, রাইট? তাহলে ইনটিউটিভনেসটা কি জিনিস? ইনটিউটিভনেসটাকে আমরা বলছি অনুমানের উপরে ভিত্তি করে। দ্যাট মিনস আমরা অনুমান করে নিচ্ছি যে এটা হলে এটা, ওটা হলে ওটা, রাইট? যেমন হয় যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি 3টা সংখ্যা বলছি, তারপরের সংখ্যাটা আপনি আমাকে বলবেন। সংখ্যা প্রথম সংখ্যাটা হলো গিয়ে 1, দ্বিতীয়টা হলো গিয়ে 3, তারপরে 5, তারপরে 7। বলেন দেখি চতুর্থ সংখ্যাটা কি হওয়া উচিত? আপনি অনুমান করে বললেন যে এই যে ক্রোনোলজিটা আপনি দেখলেন যে আমি প্রতিটা সংখ্যার মাঝখানে একটা করে গ্যাপ রাখছি, অথবা আপনি বললেন আপনার চতুর্থ সংখ্যাটা হবে 9, রাইট? এখন আমি হয়তো বলতে পারি যে না এটা আসলে 9 না, এটা 8, যদিও আপনার আমি আগের 3টা একটা একটা করে গ্যাপ দিয়েছি, কিন্তু এই চতুর্থ নাম্বারে এসে আমি এর গ্যাপটা, এই যে আপনি অ্যান্সারটা দিলেন, অ্যান্সারটা দিলেন কিসের উপর ভিত্তি করে? কিছুটা রেশনালিটি
বাউন্ডেড রেশনালিটি ওই যে আপনার নলেজ যেটা আপনি আর্ন করেছেন, আমার একটা একটা করে গ্যাপ, কিন্তু আপনি তো আসলে জানেন না যে চতুর্থ নাম্বারে আমি একটা গ্যাপ দেবো কিনা। তাহলে ওখানে আপনি আপনার ইনটিউশন কাজ করেছেন, ট্রেন্ড অ্যানালাইসিস করে ফোরকাস্ট করেছেন। সো আপনার ফোরকাস্টটা ভুল হয়েছে অ্যাজ বিকজ ওই ফোরকাস্টটা ছিল অনুমানের উপরে। তাহলে এটাকে আমরা কি বলছি? ইনটিউটিভনেস। তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রতিটা সিদ্ধান্ত এই ইনটিউটিভনেস আর রেশনালিটির এর একটা ব্লেন্ডিং করে আমরা সিদ্ধান্তগুলো নেই। তাহলে এই সিদ্ধান্তগুলো আমরা আসলে কিভাবে নেই? এই যে আপনার রেশনালিটি আর ইনটিউটিভনেস কে ব্লেন্ড, আমরা বলেছিলাম যে আপনারা মনে আছে যে আমরা চারটা ডিসিশন স্টাইল আমরা ইউজ করে থাকি। আবার বলছি, আমরা কিন্তু এটা ডিসিশন বলিনি, আমরা কি বলেছি? ডিসিশন স্টাইল। দেখেন আমাদের উপরে আমরা আলাদা করে লিখে দিয়েছি ডিসিশন স্টাইল। তার মানে হলো গিয়ে আমি সিদ্ধান্ত নিতে যে কোন স্টাইল গুলোকে ব্যবহার করতে পারি। যেমন দেখবেন, মানে আবার বলছি, স্টাইল জিনিসটা কি? আপনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আপনি পাঞ্জাবি পরে যাবেন। কেন সিদ্ধান্ত নিলেন? কারণ আপনার বন্ধু আজকে আপনাকে ইফতারির দাওয়াত দিয়েছে। কিন্তু এই বন্ধুটাই যদি আপনাকে আজকে ডিনারের দাওয়াত দিত, তাহলে হয়তো আপনি পাঞ্জাবি পরতেন না। তাহলে কি আপনি সিচুয়েশনকে বেস করে আপনার ডিসিশন স্টাইল বদলেছেন। Right? তো স্টাইল আর সিদ্ধান্ত এ দুটো কিন্তু এক না। রাইট? তাহলে স্টাইলটা কি, অর্থাৎ আপনি কোন প্রক্রিয়াটা আপনি ইউজ করেছেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর সিদ্ধান্তটা হলো গিয়ে এন্ড আউটকাম, এন্ড রেজাল্ট। রাইট? তাহলে আমরা বলছি যে আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য চারটা স্টাইল ইউজ করে থাকি। এই স্টাইল গুলো হলো কি ডিরেক্টিভ, বিহেভিয়ারিস্টিক, অ্যানালাইটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল। এবং আমরা বলেছিলাম যে এই যে চারটা স্টাইলের আমরা প্রত্যেকটা স্টাইল, যেমন আমরা অ্যানালিটিক্যাল বলেছিলাম একটা সিচুয়েশনের বেস করে। সিচুয়েশনটা কি? যখন আমরা সিদ্ধান্তগুলো লং টার্ম সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু উই বিন এবল টু থিঙ্ক রেশনাল। কনসেপচুয়াল কোনটা? আমরা লং টার্ম সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আমরা রেশনালি ভাবার মতো সুযোগ আমাদের খুব কম। আমরা বিহেভিয়ারিস্টিক নিচ্ছি, আমরা শর্ট টার্ম সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু আমাদের ইনটিউটিভলি আমরা ভাবতে বাধ্য হচ্ছি, মোস্টলি ইনটিউটিভ। রাইট? আর চতুর্থটাকে আমরা বলছিলাম ডিরেক্টিভ, রেশনাল, অ্যাজ ওয়েল অ্যাজ দি শর্ট টার্ম, বা আপনার আপনার কি জানি বলে আপনার শর্ট টার্ম ডিসিশন স্টাইল। তাহলে আমরা বলেছিলাম যে আমরা এই চারটা স্টাইল ইউজ করে থাকি। কিন্তু আমরা যখন প্রশ্ন করব, যদি আমরা পরীক্ষাতে প্রশ্ন করি, তাহলে আমি হয়তো একটা সিচুয়েশন দিয়ে আপনাদেরকে বলবো যে এখানে মিস্টার স্মাইল কোন পার্টিকুলার স্টাইলটা ইউজ করেছেন, পার্টিকুলার স্টাইল। সেই ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে যে চারটা স্টাইলে চারটা স্টাইলই আছে। আচ্ছা, এটা আবার কেন মনে হতে পারে সেটাও আপনাদেরকে বলছি। মনে রাখবেন, খুব ভালো করে নোট ডাউন করবেন, মনে রাখবেন যে আমরা যে কোনো সিদ্ধান্ত নেই না কেন, আমার প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে চারটা স্টাইল কাজ করে। অর্থাৎ চারটা স্টাইলই আমরা অ্যাপ্লাই করে থাকি। কিন্তু আমরা আমার প্রতিটা সিদ্ধান্ত কোনো একটা পার্টিকুলার স্টাইলকে ডোমিনেট করে। যেমন এটা আমরা ক্লাসে বোঝানোর জন্য আপনাদেরকে বলেছিলাম যে ধরেন আপনি দুপুরে খেয়েছেন, মানে কথার কথা, দুপুরে তখন আমরা রোজার সময় খাচ্ছি না, আমরা বলি আপনি রমজানে ইফতারি করেছেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আজকে কি দিয়ে ইফতারি করলেন, আপনি হয়তো বলবেন যে আরিফিন সাহেব ছোলা আর মুড়ি দিয়ে ইফতারি করেছি। তাই আমি বলবো যে ও আচ্ছা, শুধু করেছেন, কিন্তু ইফতারি তো ভাই ভাঙার কথা ছিল আপনার পানি দিয়ে, আপনি পানি খান নাই। আপনি বলবেন না না ওটা তো আমি খেয়েছি। তাই আমি বললাম যে ও আচ্ছা, কিন্তু তারপরে তো আমরা অনেক সময় আপনার যেটা করি মোস্ট অফ দি কেসে, পানি খাওয়ার পরে আমরা একটু খাই, কি জানি বলে আপনার ফল ফলাদি খাই, বা একটু খেজুর খাই। খাননি? আপনি বলবেন না পানি আর খেজুর তো মাস্ট। রাইট? তাহলে এই যে দেখেন, আপনি কি খেয়েছেন, খেজুরও খেয়েছেন, তারপর তো আমি বলবো যে শুধু আপনি ছোলা খেলেন, কাঁচা ছোলা, আপনি একটু ছোলাটাকে একটু করে নিতে পারলেন না, ভেজে নিতে পারলেন না? আপনি বলবেন না ভাজাই তো। আমি বলছি আহারে, শুধু পানি দিয়ে সেদ্ধ করে খেয়েছেন, একটু তেল মরিচ এগুলো দিবেন না? আপনি বলবেন, ওগুলো ছিল তো। তার মানে কি এই সমস্ত কিছুই কিন্তু ছিল, কিন্তু আপনার ডোমিনেটিং আইটেম, যে আইটেমটা আপনার ইফতারিতে ডোমিনেটিং ছিল, সেটা ছিল হলো গিয়ে আপনার ছোলা আর মুড়ি। রাইট? না, তাহলে বাকিগুলো থাকবে তো ঠিক ওই একই ভাবে। আমি হয়তো প্রশ্নটা করবো আপনাকে ওইভাবে
যে কোন পার্টিকুলার স্টাইলটা মোস্টলি ইউজ বাই মিস মাই, রাইট? তার মানে কোনটা ডোমিনেটিং স্টাইল। তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন পার্টিকুলার স্টাইলটা আপনাদেরকে ডোমিনেট করেছে। যেমন ধরেন যে আজকে আমরা ক্লাসে এসেছি, দেখবেন যে আমি যে আপনাকে মেইলটা করেছি সেখানে বলা আছে যে অ্যাজ পার দি ডিসিশন অফ দি ডাব্লিউএমবিএ কমিটি, আপনার যে ডাব্লিউএমবিএ আপনার কমিটি আছে সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা ক্লাস নিচ্ছি, এবং সেই অনুযায়ী আমি আজকে আপনাদেরকে টাইমটা দিয়েছি। তার মানে কি যে আমার সিদ্ধান্তের স্টাইলটা কোনটা ছিল? ডিরেক্টিভ, রাইট? কিন্তু এর ভেতরে কি আমার একটু অ্যানালাইসিস ছিল না? আমি কি ভাবিনি যে ওয়েল 7:30টার সময়, এটা 7টার সময় হলে ভালো হতো নাকি 8টার সময় দেবো, আরে বাচ্চাগুলো মানে ছেলে মেয়েগুলো কি আবার নামাজ পড়তে যাবে। আবার এই যে দেখেন দেখুন আমি আপনাদেরকে বললাম যে রেকর্ড করতে পারেন, রেকর্ড করার জন্য আমি কেন বলেছি যে কেউ কেউ হয়তো আপনার তারাবি পড়তে যাবেন, এখন বেচারা তারাবিটা মিস হবে। কেউ কেউ হয়তো তারাবিটা আপনার মসজিদে যে খতম তারাবি পড়েন তাদের জন্য আরো মিস। কিন্তু বেচারা এখন একটা দোনমনো অবস্থায় আছেন যে ক্লাসও মিস করব, আবার তারাবিটাও মিস করব, কোনটা করা উচিত? তো তারা যেন আপনার এই মাসে তাদের যেন আপনার রিলিজিয়াস ইস্যুস গুলো আমার ক্লাসের কারণে ডিস্টার্ব না হয়, সে কারণে আমি আপনাদেরকে আপনার এই রেকর্ড করার অনুমতিটা আমি দিয়েছি। ঠিক আছে ভাই, যদি আপনার মানে পড়েন খতম তারাবি, যে মসজিদে যেয়ে পড়ে আসেন, অসুবিধা নেই। আবার যদি আমাদেরকে সে অ্যাটেন্ড করতে পারেন খুব ভালো কথা। আপনি রেকর্ডিংটা শুনে নেন, তারপরে রেকর্ডিং শোনার পরেও যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে, আগামী দিন যখন আমরা ক্লাসে আসব তখন অবশ্যই ক্লাসে সেই কনফিউশন গুলো আপনারা ওভারকাম করে নেবেন। তার মানে কি, এর ভিতরে দেখেন আমার কিছুটা কনসেপচুয়াল আছে, কিছুটা অ্যানালাইটিক্যাল আছে, কিছুটা বিহেভিয়ারাল আছে, কিন্তু আমার সিদ্ধান্তটা ছিল ডিরেক্টিভ। তাহলে মোস্টলি ইট ওয়াজ ডিরেক্টিভ, রাইট? তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন পার্টিকুলার স্টাইলটা ওখানে ডোমিনেটিং বা ডোমিনেট করেছি। তাহলে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম আমরা বলেছিলাম যে দেখেন, এই যে আমার স্টাইল গুলো আমরা বা ডিসিশন যেটা আমরা নিচ্ছি, এটা আমরা ইন্ডিভিজুয়ালিও নিতে পারি, এটা আমরা গ্রুপ ওয়াইজও নিতে পারি। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোন স্টাইলটা উত্তম, মানে একটা ইন্ডিভিজুয়ালটা কি ভালো? যেমন আমরা অনেক সময় বলি যে আমার সিদ্ধান্ত আমিই নেই, রাইট? হ্যাঁ, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কিন্তু আমরা বলছি যে বিফোর ইউ ফাইনালাইজ ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্তটাকে চূড়ান্তকরণ করার আগে এই বিষয়ে যারা একটু জানেন বা যারা একটু অভিজ্ঞ আপনার থেকে, তাদের কাছ থেকে একটু ইনপুট নিয়ে নেন, তাদের কাছ সাথে একটু আলাপ আলোচনা করে নেন। তাহলে এই যে আপনি আলাপ আলোচনা করে নিলেন বিফোর ইউ ফাইনালাইজ ইউর ডিসিশন, এই আলাপ আলোচনাটাকে আমরা বলছি গ্রুপ ডিসিশন স্টাইল, রাইট? তাহলে আমাদের জন্য গ্রুপ ডিসিশন স্টাইল কেন ইম্পর্টেন্ট? আমরা বলছি যে আমরা যখন এককভাবে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তটা মোস্টলি লেস রেশনাল, অর্থাৎ আমার নলেজ ওই ক্ষেত্রে হয়তো একটা বাউন্ডারি দিয়ে বাঁধা। কিন্তু আমি যখন আর 5 জনের সাথে আলাপ করে সিদ্ধান্তটা নেই, তখন আমার বাউন্ডারিটা অনেক বড় হয়ে যায় এবং সিদ্ধান্তটা মূলত মোর রেশনাল হয়ে যায়। যেমন দেখবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই যে আমাদের নতুন গভর্নমেন্ট ফর্ম করলো, এখানে আপনার অনারেবল প্রাইম মিনিস্টার ছাড়া আরো প্রায় 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন। এর বাইরেও দেখবেন আপনার অনারেবল প্রাইম মিনিস্টারের সম্ভবত 10 জন, আমার যদি এক্স্যাক্টলি নাম্বার যদি ভুল না হয়ে থাকে, 10 জন উপদেষ্টা আছেন, যারা মন্ত্রী উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদার, কিন্তু তারা আসলে কোনো সরাসরি মন্ত্রী না। তারা কি করছেন? তারা আপনার অনারেবল প্রাইম মিনিস্টারকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনপুট দিচ্ছেন। তাহলে অনারেবল প্রাইম মিনিস্টার তো নিজেই একা সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে তার আরো আরো 10 জনকে কেন দরকার হচ্ছে? কারণ তিনি, আমি যেটা লজিক্যালি বুঝি, যে তিনি যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন সেটা যেন মোর রেশনাল হয়। সে কারণে আপনারা আরো খেয়াল করবেন, তিনি যে আপনার টিমটা করেছেন, ওনার উপদেষ্টাদের যে 10 জনের যে সম্ভবত টিমটা করেছেন, ওর ভেতরে আপনার ইয়াং লোকও আছেন, তুলনামূলকভাবে ইয়াং উপদেষ্টাও আছেন, এবং তুলনামূলকভাবে বয়স্ক মানে বেশ বয়স্ক উপদেষ্টারাও আছেন। তার মানে উনি একটা ব্লেন্ডেড করেছেন বা ব্লেন্ডিং করেছেন। এখানে আপনার আহ, আপনার আহ, আহ, বোদ্ধা এবং যোদ্ধা, এ দুটোর, অর্থাৎ দুটো বা একাধিক জেনারেশনের চিন্তাটাকে উনি যেন উনার সিদ্ধান্তে যেন রিফ্লেক্ট করে এবং সেটা যেন মোর রেশনাল হয়, এটার চেষ্টা করেছেন। তাহলে এই যে দেখেন উনি যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন বা নিচ্ছেন, দ্যাট ইজ বেসিক্যালি উড বি
এ কাইন্ড অফ গ্রুপ ডিসিশন। সো গ্রুপ ডিসিশন আমরা কেন নেই? এটা যেন মোর রেশনাল হয়, হাইলি ক্রিয়েটিভ হয়, মোর অ্যাকসেপ্টেবল হয় টু দি আদার্স অর অ্যামং দি আদার্স। তাহলে এই যে গ্রুপ কথাটা আমরা বলছি, নাও দি কোশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ গ্রুপ? গ্রুপ জিনিসটা কি? মনে রাখবেন গ্রুপ অ্যান্ড গ্রুপ ডাইনামিজম এই দুটো এক না। তাহলে গ্রুপটা কি? গ্রুপ হলো কি একটা সোশ্যাল, মানে একেবারে সহজ করে যদি আমরা বলি, একটা সামাজিক ইউনিট। আর একটু যদি টেকনিক্যাল টার্মটা আমরা ইউজ করি তাহলে আমরা বলি যে মানে সোশিওলজিক্যাল ইউনিট, একটা সামাজিকরণের অংশ, ইউনিট, রাইট? তার মানে এটা কেন আমরা সোশ্যাল বলছি? কারণ একক ব্যক্তি বা একজন ব্যক্তি মিলে তো একটা সোসাইটি তৈরি করতে পারে। সোসাইটি তৈরি করতে হলে আমার নিজের দরকার, দুজন লোকের দরকার। আর গ্রুপে তো আমার একাধিক লোক থাকছে, বিভিন্ন, আমরা যেমন বলে থাকি, বিভিন্ন মতের, বিভিন্ন আপনার ধর্মের, বিভিন্ন চিন্তার, বিভিন্ন ইত্যাদি অভিজ্ঞতার লোকজন থাকেন। তার মানে কি, যে সোসাইটির প্রত্যেকটা কর্নারের যেন একটা রিফ্লেকশন হয়, সে অনুযায়ী আমরা গ্রুপ করি। যেমন ধরেন যে আমাদের সংসদ, সেটাও কিন্তু একটা গ্রুপ। এই যে আপনার বাংলাদেশটাকে আমরা 300টা ভাগে ভাগ করেছে, এই মানে 300টা আপনার ইলেকশন হয়। তার মানে কি, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রিপ্রেজেন্টেটিভরা একটা রুমে এসে বসবেন এবং এই দেশের ব্যাপারে ভবিষ্যতের জন্য পলিসি তৈরি করবেন। দ্যাটস বেসিক্যালি দি পার্লামেন্ট। তাদেরকে আমরা বলি পার্লামেন্টেশিয়ান। তাহলে একটা পার্লামেন্টেশিয়ান, তারা আপনার 300 লোক মিলে যুক্তি একটা সিদ্ধান্তে চূড়ান্তকরণ করেন। তাহলে ওই সিদ্ধান্তটার ভেতরে 300, অর্থাৎ সারা বাংলাদেশের 18 কোটি লোকের যে আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এটা আপনার মোস্টলি রিফ্লেক্টেড হচ্ছে একটা সিদ্ধান্তে, অ্যাজ বিকজ লজিক্যালি বা সিস্টেমেটিক্যালি যদি আমরা বলি, 300 লোকের ইনপুট একটা সিদ্ধান্তের ভেতরে আসছে। অতএব ওটা 18 কোটি মানুষের জন্য বা তাদের ফিউচারের বেটারনেসের জন্য রিপ্রেজেন্টেটিভ হবেই। তাহলে গ্রুপ কি বলছি আমরা? ইটস এ সোশিওলজিক্যাল ইউনিট। তাহলে গ্রুপ ডায়নামিজমটা কি? রিমেম্বার দ্যাট গ্রুপ একটা তৈরি করলেই যে তার ভেতরে একটা ফোর্স তৈরি হবে, নট লাইকলি। ডায়নামিজম হলো গিয়ে ফোর্স, শক্তি, রাইট? একটা গ্রুপ ততই শক্তিশালী হবে বা ততই তার ভেতরে স্ট্রং শক্তি তৈরি হবে, যত ওই গ্রুপটার পিপলরা বা মেম্বাররা পরস্পরের সাথে ইন্টারাকশন করবে। যেমন যদি আমরা ওভাবে বলি, একটা বল তখনই আপনার পুরো মাঠটা জুড়ে ছোটাছুটি করবে যতক্ষণ এই 22টা মানুষ এটাকে নিয়ে লাথালাথি করবে, রাইট? তো এই ঠিক ঠিক একইভাবে যত বেশি স্পিডি ভাবে, অর্থাৎ যত দ্রুত আপনার লাথালাথি করবেন বলটাকে নিয়ে, তত আপনার স্ট্রং ডাইনামিজম তৈরি হবে খেলার মাঠে, রাইট? যেমন আপনারা সম্ভবত শুনেছেন যে সাধারণত ফুটবল খেলাতে এই শব্দটা ধারাভাষ্যকাররা প্রায়শই ইউজ করে থাকেন। যখন আপনার খুব উত্তেজনাপূর্ণ একটা খেলা হয়, তখন আপনার ধারাভাষ্যকাররা অনেক সময় বলেন আপনার পুরো স্টেডিয়ামটা ইলেকট্রনাইজড হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে একটা শক্তি তৈরি হয়েছে, একটা ইলেকট্রিক্যাল রে তৈরি হয়েছে, রাইট? তাহলে গ্রুপ ডাইনামিজমটা কি জিনিস? গ্রুপ ডাইনামিজম হলো গিয়ে মোর দি গ্রুপ মেম্বার ডাজ ইন্টারেক্ট উইথ ইচ আদার, যত বেশি তারা পরস্পরের সাথে ইন্টারাকশন করবেন, তত ডাইনামিজম বা ফোর্স তৈরি হবে। অর্থাৎ ডাইনামিক্সটা হলো গিয়ে এক ধরনের একটা ফোর্স বা শক্তি। তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা কত ধরনের গ্রুপ সিদ্ধান্ত নিতে পারি? দেয়ার আর হান্ড্রেডস অফ টাইপ, শত শত বা ডজনস আফটার ডজন টাইপস অফ গ্রুপ ডিসিশন স্টাইল আছে। আবার একটা স্টাইলেরও আপনার অনেকগুলো সাব স্টাইল আছে, অর্থাৎ একটা স্টাইল আমরা এক একজন এক এক ভাবে ইউটিলাইজ করতে পারি, রাইট? অতএব আমাদের পক্ষে আসলে যদি আমরা গ্রুপ ডিসিশন স্টাইল নিয়ে কথা বলা শুরু করি, তাহলে আমরা মানে এই শর্ট সময়ের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো না। বাট মূলত আমাদের গ্রুপ ডিসিশনের তিনটা কমন অ্যান্ড মোস্ট ইউজফুল আপনার টেকনিক আছে। আমরা সেই টেকনিক গুলো, তার লিমিটেশনস এবং তার ইউজ, এটা নিয়ে আমরা আলাপ করব। তাহলে আমাদের প্রথম এভার টেকনিক, ফার্স্ট এভার টেকনিক,
যেটাকে আমরা বলি ব্রেন স্টর্মিং টেকনিক। না, কখনো কখনো আমরা এই ব্রেন স্টর্মিং টেকনিকটার আপনার অনেকগুলো নাম আছে। আপনারা যদি ইন্টারনেটে ঢোকেন তাহলে যে নামটা খুব কমন পাবেন সেটা হলো গিয়ে আপনার আউট অফ দি বক্স থিঙ্কিং, মানে বক্সের বাইরে যে ভাবনা। তাহলে এই যে বক্স কথাটা বলা হচ্ছে, এই বক্সটা কি জিনিস? এই বক্সটা হলো গিয়ে আপনার বাউন্ডারি অফ ইয়োর নলেজ। অর্থাৎ আমরা আপনাকে বলছি যে আপনার যে গতানুগতিক চিন্তা ভাবনা আছে, এই গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে যে ভাবেন এবং নতুন একটা কিছু, অর্থাৎ আপনার একটা ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে আপনারা জেনারেট করেন, রাইট? তাহলে এই যে দেখেন, এটার কিন্তু ওই আউট অফ দি বক্সের থেকে আমার কাছে এই ব্রেন স্টর্মিং শব্দটা আমার খুব পছন্দের শব্দ। সে কারণে আমি ওই আউট অফ দ্য বক্স থিঙ্কিং না বলে আমি আপনার, অথবা আউট অফ দ্য বক্স ডিসিশন টেকনিক না বলে আমি এটাকে আপনার ব্রেন স্টর্মিং টেকনিক বলি। মোর কেতাবি, মোর আপনার আর্টিস্টিক নাম এটা, যাই হোক। তাহলে ব্রেন স্টর্মিংটা কি জিনিস দেখবেন যে আপনার এই টার্মটা আপনাদের কাছে নতুন মনে হলেও নতুন না। কেন নতুন না? দেখেন আপনার যদি ইফ ইউ লুক এট দ্য স্পেলিং অফ ব্রেন স্টর্মিং, দেন ইউ সি দ্যাট প্রথমে এটা বানানটা হলো কি ব্রেন, BRAIN, অর্থাৎ আপনার মস্তিষ্ক, আপনার বুদ্ধি। তারপর হলো কি আমার স্টর্ম, STROM। স্টর্মটা কি জিনিস? ঝড়। আর ING তো আপনারা জানেন। অর্থাৎ তার মানে হলো গিয়ে, বুঝে নিয়েন কেন আমি ব্রেনস্টর্মিং বলি এটাকে। আপনার মস্তিষ্ক ঝড়, আপনার মস্তিষ্কের ভেতরে একটা ঝড় তৈরি হয়েছে, রাইট? কেন ঝড় তৈরি হয়েছে? কারণ আপনি নতুন কিছু ভাবতে যাচ্ছেন, অর্থাৎ এক্সিস্টিং বা গতানুগতিক ভাবে আপনি ওটাকে ভেবে চূড়ান্তকরণ করতে পারবেন, রাইট? তাহলে আপনার, আমরা যেমন অনেক সময় বলি না যে আপনার ঝড়ের পরেই তো নতুন একটা প্রভাত আসে। নতুন প্রভাত মানে কি? একটা ক্রিয়েটিভ আপনার একটা ডে আসলো, নতুন একটা ডে আসলো, রাইট? না, তাহলে ব্রেন স্টর্মিং হলো গিয়ে আপনার একটা ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আইডিয়া জেনারেশনের জন্য। আর ব্রেন স্টর্মিং আমি এভাবে বলি যে স্টর্ম বা ঝড় যেহেতু বা যেমন কোনো আপনার নিয়ম মানে না, বুঝে নিয়েন, ঠিক একইভাবেই এই ব্রেন স্টর্মিং ডিসিশন টেকনিকটা হলো গিয়ে তেমন টেকনিক, নিয়ম না মানাটাই এই ব্রেন স্টর্মিং এর টেকনিকের একটা টেকনিক। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ব্রেনস্টর্মিং টেকনিকটা কি জিনিস? জি স্যার। গুড। আচ্ছা, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, দুটো প্রশ্ন করি, একটা প্রশ্ন করি, আপনারা কি কে কে তার উত্তর কে কে দিতে চান? তিন চারটা উত্তর হলেই হবে। ধরেন এই যে আপনাদের স্প্রিং সেমিস্টার চলছে, এই স্প্রিং সেমিস্টারের পরে আপনারা একটা ছুটি পাবেন, সেমিস্টার গ্যাপ পাবেন। আপনারা সিদ্ধান্ত নিলেন, অথবা এই যে আপনার সামনেই হয়তো আপনার ঈদ আসছে, ঈদের জন্য হয়তো আপনারা 7 দিন বা 8 দিনের একটা ছুটি পাবেন। আপনারা চিন্তা করছেন এই ফ্যামিলি নিয়ে এই ছুটিতে কোনো জায়গায় একটা হলিডে ট্রিপে যাবেন, ফ্যামিলি হলিডে ট্রিপ। এই যে ফ্যামিলি হলিডে ট্রিপে ঈদে যাবেন, কে কোথায় যেতে চান বলেন? মানে কোন জায়গাটাতে ফ্যামিলি হলিডে ট্রিপ কাটানোর জন্য আপনি মনে করছেন এবারকার ছুটিটাকে আপনি কাজে লাগাবেন? বলেন কে কোথায় যাবেন? তার নানু বাড়ি যাব। নানুবাড়ি, ভেরি গুড। নানুবাড়ি কোথায় রে? কুড়িগ্রাম স্যার, রংপুরের দিকে। ও, কুড়িগ্রাম। জি। ওয়াও, সো ওয়ান্ডারফুল প্লেস। মানে আমার খুব পছন্দের জায়গা আপনার। আমি দেখেছি কুড়িগ্রামটা একটু আপনার পশ্চাৎপদ এলাকা হলেও আমার কাছে ভালো লেগেছে, মানে একটু কাম অ্যান্ড কোয়াইট। ঢাকা শহরের মতো এত হইচই নেই। আর অনেস্টলি বলি, আমি আপনাকে মানে মানে ফ্ল্যাটারিং করার জন্য বলছি না, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ওদিককার লোক, কুড়িগ্রাম পঞ্চগ্রামের লোকজন আপনার কম্পারেটিভলি আমাদের থেকে, মানে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি, এখানেই আপনার জীবিকা নির্বাহ করে সৃষ্টিকর্তার ইচ্ছায় টিকে আছি, তাদের থেকে অনেক সহজ সরল। আমরা মনে হয় ঢাকা শহরের মানুষরা খুব জটিল, তাই না রে নাহিয়ান? জি স্যার, ওখানের মানুষ সবাই অনেক সহজ সরল। হ্যাঁ, খুব সহজ সরল। আমি এবং খুবই বন্ধুসুলভ এবং খুবই আপনার, জি, ওদের আত্মীয় পরায়ণতা অনেক বেশি। হ্যাঁ এবং হ্যাঁ সেটাই আপনার দেখেছি যে আপনার
মানে ঘরে হয়তো কিছুই নেই, কিন্তু উনার যে আন্তরিকতাটা, মানে ওই যে আপনাকে এক টুকরো আপনার নারিকেল আর একটু গুড় দিয়ে আপনাকে আপ্যায়ন করবে, কিন্তু আপনার যে আন্তরিকতাটা, সেই আন্তরিকতাটা আমরা হয়তো এখানে আপনাকে বার্গার আর কফি বা ড্রিঙ্কস দিয়ে আমি আপনাকে হয়তো আপ্যায়ন করব, কিন্তু আমার সেই আন্তরিকতাটা থাকে না। কিন্তু আমি উত্তরবঙ্গের মানুষদের দেখেছি, বিশেষ করে আপনার বগুড়া, রংপুর, তারপরে আপনার কুড়িগ্রাম, পঞ্চগ্রাম। এবং প্রথমে আমার কাছে খুব অবাক লেগেছে যে উনরা কি অবলীলাক্রমে মানুষকে তুমি করে সম্বোধন করেন, তাই না রে নাহিয়ান? মানে এটা প্রথম প্রথম আমার একটু অস্বস্তি লেগেছে। স্বাভাবিক না, আমি তো আসলে মানে তুমি একজন সাধারণ মানুষের কাছ থেকে আমি তুমি শব্দটা আসলে শুনে অভ্যস্ত না। তো ওখানে যখন আপনার দেখলাম একজন রিক্সাওয়ালাও বলছেন কোথায় যাইবা, মানে কোথায় যাবা, মানে যে আমি কোথায় যাবো। তো চিন্তা করছি, আরে রিক্সাওয়ালা আমাকে তুমি করে বলছে। তো এই যে উনাদের যে একটা আন্তরিকতা, এটা মানে আমাকে খুবই ভালো লেগেছে আমার। যাই হোক, নাই নাহিয়ার, ভালো লাগলো শুনে যে আপনি কুড়িগ্রামে যাবেন নানু বাড়িতে, মার্শাল্লাহ। যে আর কে কোথায় যাবেন বলেন? শুনি রে, আর কারো কোথাও কারোর যারো যাওয়ার ইচ্ছা নেই? স্যার বাসায় থাকবো। আচ্ছা, বাসায় থাকবেন, ভেরি গুড। জি, বাসায় থেকে কি আর হলিডে ট্রিপ হলো নাকি রে? I ask you people that where you are going to choose as a holiday trip destination of yours, right? Anyway, আচ্ছা আমরা আগাই, সামনের দিকে আগাই। না ধরেন ক্লাসে যদি আমি আপনাদেরকে যে উত্তরগুলো আমি পেয়ে এসেছি সেই উত্তরগুলো আমি বলি, কেউ হয়তো বলতেন কক্সেস বাজার, কেউ হয়তো বলতেন বান্দরবন, কেউ হয়তো বলতেন রাঙামাটি, কেউ হয়তো বলতেন আপনার একটু সিলেট যাব দেখতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, আপনারা যে ডিসিশন গুলো দিচ্ছেন বা অপশন গুলো দিচ্ছেন, সেই অপশন গুলো সবই হলো কি আপনার ভেরি মাচ রেশনাল, রাইট? আপনারা কিন্তু কেউই বলছেন না যে আরিফিন সাহেব চিন্তা করছি যে আপনার 5 দিনের জন্য একটু আমেরিকা বা নর্থ আমেরিকাতে একটা ট্যুর দিয়ে আসি। আপনি হয়তো ভাবছেন, দেখেন, অথবা আপনি বলছেন না যে পৃথিবী থেকে তো চাঁদটা দেখছি, খুব ইচ্ছে আছে একটু, শুনেছি যে চাঁদ থেকে নাকি পৃথিবীটাকে খুব অদ্ভুত সুন্দর লাগে, চাঁদ থেকে একটু পৃথিবীটা দেখার ইচ্ছে আছে, এই ছুটিতে চিন্তা করছি একটু চাঁদে যাব, চাঁদে যেয়ে পৃথিবীটা দেখে আসবো। না, তাহলে এই যে আপনি, এই যে আমি দুটো অবান্তর কথা বললাম, 5 দিনের জন্য আপনি ট্যুরে যাবেন নর্থ আমেরিকান, অথবা 5 দিনের জন্য আপনি ইউরোপ ট্যুরে যাবেন, অথবা আপনি 5 দিনের জন্য কি জানি বলে চাঁদে যাবেন, অথবা মার্জে যে একটু দেখে আসবেন যে মার্জের মাটি লাল মাটি আর সাভারের লাল মাটি, এই দুটো লাল মাটির মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা, রাইট? তাহলে এই যে আমরা অপশনস গুলো বলছি, আপনি হয়তো বলবেন যে আরিফিন সাহেব এই অপশন গুলো তো আসলে কোনো সিদ্ধান্ত না, এগুলো হয় রূপকথার মতো শোনাচ্ছে অথবা এগুলো বাকাওয়াস। আমি সেই ক্ষেত্রে আপনাকে বলছি যে হ্যাঁ, হতে পারে এগুলো বাকাওয়াস, কিন্তু আপনি যে অপশন গুলো দিলেন সেই অপশন গুলো কি ক্রিয়েটিভ? সেই অ্যান্সার ইস না। তাহলে আপনার অপশন গুলো কি? আপনার অপশন গুলো তো গতানুগতিক। কিন্তু আমরা তো যে ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিকে আমরা বসেছি আজকে, সেখানে তো আমরা ডিসিশন নিয়েছি আমরা ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া জেনারেট করব, রাইট? ওয়েল, তাহলে আমরা বলছি যে এই যে আপনি যখন আইডিয়া জেনারেট করছেন, তখন আপনি এই আইডিয়া পসিবল কিনা, প্র্যাকটিক্যাল কিনা, ফিজিবল কিনা, অ্যাকসেপ্টেবল কিনা, সেগুলো নিয়ে ভাববেন না। অর্থাৎ এই যে নাহিয়ান বলল আমি নানু বাড়িতে যাব কুড়িগ্রাম, sounds very much acceptable, sounds very much rational, sounds very much logical, sounds very much feasible, right? অর্থাৎ নাহিয়ান আপনার ফিজিবল মানে ফিজিবিলিটি, প্র্যাকটিক্যালিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি, তিনি আইডিয়াটা দেওয়ার আগে কুড়িগ্রামে নানু বাড়িতে যাবেন, এটা দেওয়ার আগে তিনি আইডিয়াটা ফিজিবল কিনা, অ্যাকসেপ্টেবল কিনা এবং প্র্যাকটিক্যাল কিনা, এই তিনটা জিনিস উনি কনফার্ম হয়ে নিয়েছেন, রাইট? তারপরে উনি আইডিয়াটা দিয়েছেন, রাইট? তাহলে আমরা বলছি যে যেহেতু এটা ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিক, আপনি আপনার মাথায় প্রথম যে আইডিয়াটা আসলো, যেটাকে আমি ব্যক্তিগতভাবে বলি আনকাট, আনসেন্সার্ড, তাহলে
কোনটা আপনার সেন্সার্ড আইডিয়া? যখন আপনি আইডিয়াটাকে আপনার ধারণা অনুযায়ী ফিজিবিলিটি টেস্ট করলেন, অ্যাকসেপ্টেবিলিটি টেস্ট করালেন, প্র্যাকটিক্যাবিলিটি টেস্ট করালেন, এবং এই তিনটা টেস্টে উতরে যাওয়ার পরেই আপনি আইডিয়াটাকে প্রেজেন্ট করলেন আইডিয়া টেবিল, রাইট? আমরা বলছি যে আপনি এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবেন না। যখনই আপনাকে আমরা বলেছি ফ্যামিলি হলিডে ট্রিপ, তখন আপনার মস্তিষ্কে যে একটা চমৎকার লোকেশনের মাথায় এসছে, সেই লোকেশনটা হতে পারে দ্যাট ইজ অ্যাবসোলিউটলি ইমপ্র্যাকটিক্যাল, হতে পারে ওটা অ্যাবসোলিউটলি আনঅ্যাকসেপ্টেবল ফর নাও, ফর দি প্রেজেন্ট টাইম, হতে পারে ওটা অ্যাবসোলিউটলি নট ফিজিবল ফর দি মোমেন্ট, এখনকার সময়ের জন্য এটা ফিজিবল না। আমরা বলছি না তো যে আপনি একটা আপনার প্র্যাকটিক্যাল আইডিয়া জেনারেট করেন বা অ্যাকসেপ্টেবল আইডিয়া জেনারেট করেন, আমরা আপনাকে বলেছি আপনি আইডিয়া দেন। তাহলে আপনি যখনই আপনার রেসিপি দিয়ে আপনার আইডিয়াটাকে জাজ করলেন, তখনই কিন্তু ওর ভেতরে আর ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভনেস থাকলো না। যেমন আমরা যদি একটা ক্রিয়েটিভ আইডিয়ার কথা বলি, আপনারা সবাই জানেন দুই ভাই আজকে থেকে শতবর্ষ আগে ভেবেছিলেন, শত শত বর্ষ আগে ভেবেছিলেন যে মানুষ, আপনার রাইট ব্রাদার্স, আপনার নাম জানেন তাদের, তারা ভেবেছিলেন যে মানুষ একদিন পাখির মতো আকাশে ডানা মেলে উড়বে। ওই সময় আমরা তাদের আইডিয়াটাকে শুনে হেসেছি, তাদের কীর্তিকর্ম দেখে আমরা আঙুল তুলেছি, রাইট? কিন্তু দেখেন, ওই সময় যদি রাইট ব্রাদার বা এই দুই ভাই যদি আমাদের মস্তিষ্কের ভেতরে ওই আইডিয়াটা ঢুকিয়ে দিতে না পারতেন বা না দিতেন, তাহলে এখনো আমরা আকাশে ডানা মেলে উঠতে পারতাম না। তাহলে এই যে আমরা আজকে ডানা মেলে আকাশে উঠতে পারছি, তার মূল কৃতিত্ব আসলে এই দুই ভাইয়ের। কারণ তারা আপনার আপনার বা আমার মাথার ভেতর একটা স্বপ্ন ঢুকিয়ে, একটা আইডিয়া ঢুকিয়ে দিয়েছিলেন যে মানুষও পারে আকাশে পাখির মতো ডানা মেলে উঠতে। এটাকে আমরা বলছি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া। রিসেন্ট একটা আইডিয়ার কথা আপনাদেরকে বলি। এই বেশ কিছু মানে ডিকেড না, আপনার 6 মাস 9 মাস আগে একটা আইডিয়া দেখলাম যে বাংলাদেশেরই একজন আপনার রিসার্চার, তিনি আপনার পিচ ঢালা রাস্তার থেকে তিনি বলছেন যে আরো টেকসই রাস্তা নাকি আপনার প্লাস্টিকের ঢালাই রাস্তা, এবং এই প্লাস্টিকের ঢালাই রাস্তার জন্য আপনাকে আলাদা করে প্লাস্টিক করতে হবে না, তৈরি করতে হবে না। এই যে যে প্লাস্টিক আমরা প্রতিদিন ফেলে দিচ্ছি, আপনারা জানেন যে আপনার প্রশান্ত মহাসাগরের যে মাছ, সেই মাছের মানে যেটা অন্ধকারের ভিতরে যে মাছ থাকে, সেই মাছের গায়ের ভেতরেও নাকি প্লাস্টিক পাওয়া গেছে, রাইট? এবং অবাক হবেন আপনারা শুনলে, রিসেন্টলি আমি দেখছিলাম ইউটিউবে একটা খবর এসছে, এটা আপনাদের জানা থাকা দরকার, যে মানুষের শরীরের ভেতরেও আপনার প্লাস্টিক ঢুকে গেছে, রাইট? মানে ব্যাপারটা আরো খুব অ্যালার্মিং। আমরা যে শিশু, আপনার নতুন শিশু পৃথিবীতে আসছেন, সেই শিশুটা মায়ের যে দুধ খাচ্ছেন, তার ভেতরেও নাকি এখন প্লাস্টিক ঢুকে গেছে। অর্থাৎ আমাদের মানুষের শরীরে মস্তিষ্কের ভেতরে প্লাস্টিক ঢুকে গেছে। অতএব আমরা আগের মতো আর সেরকম আপনার মানে দেখবেন যে আমরা আগের মতো ফিজিক্যাল ভাবে স্ট্রেংথ পাই না, মেন্টাল স্ট্রেংথ আমরা পাই না, যেটা আমাদের পূর্বপুরুষরা পেতেন। বিকজ অফ হোয়াট? বিকজ অফ আমাদের ওই যে খাদ্যের ইয়ার। তাহলে সেই প্লাস্টিকটাকে আমরা পুড়িয়ে আমরা এই পিচ ঢালা রাস্তার থেকে আরো সস্তায় আরো টেকসই রাস্তা তৈরি করতে পারি। তাহলে এই যে দেখেন একটা ক্রিয়েটিভ আইডিয়া বা ক্রিয়েটিভ থিঙ্কিং, উনি হয়তো আজকে এটা কাগজে কলমে প্রমাণ করে দেখাচ্ছেন, কিন্তু আইডিয়াটা তো প্রথমে মাথায় আসতে হয়েছে। তাহলে এরকম নতুন নতুন আইডিয়া যদি আমার, তাহলে তো আমরা সেই আপনার পুরনো জগতেই বা পুরনো সেই প্রস্তর যুগে পড়ে থাকবো, ওখান থেকে তো আর আমরা সামনে আগাতে পারবো। সেদিন আপনার ইউটিউবে দেখছিলাম যে চায়না আপনার একটা ইলেকট্রনিক ট্রেন তৈরি করেছে, যেটা আপনার প্লেনের গতির থেকেও দ্রুত, সেটা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। মানে এখন এটা কমার্শিয়াল বেসিসে হয়নি, কিন্তু এটা আপনার এক্সপেরিমেন্টাল বেসিসে তারা করেছেন এবং সেটাতে তারা সফল হয়েছে।
সেদিন দেখছিলাম যে চায়না আপনার একটা গাড়ি তৈরি করেছে, যেই গাড়িটা আপনার উভচর গাড়ি, অর্থাৎ এই উভচর আপনার ভেহিকেল আমরা শুধুমাত্র আর্মিদের ক্ষেত্রে দেখতাম, তারা যুদ্ধের সময় ইউজ করতেন, কিন্তু সেই একই রকমের একটা টেকনোলজি তারা ব্যবহার করে চায়না এই সাধারণ গাড়িগুলোকে আপনার উভচর গাড়িতে কনভার্ট করেছেন। এবং আমরা যেই স্পিডে আপনার ফেরিতে ধরেন ঢাকা আরিচা থেকে আমরা যে আরিচার যে ফেরিতে উঠি, তার যে স্পিড, তার থেকে দ্রুত স্পিডে আপনার একটা নদী পার হয়ে যাচ্ছে আপনার ইউটিউবে দেখলে। মানে আমি এক্সাম্পল গুলো আপনাদেরকে এই জন্য দিচ্ছি যে আপনি চাইলে ইউটিউবে ঢুকেই এক্সাম্পল বা এটার কনফার্মেশন আপনি করতে পারেন। তাহলে আমরা বলছি এই যে ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া যদি আমাদের সামনে না আসে, তাহলে আমরা তো আসলে সেই তিমিরে পড়ে থাকবো। এখন একটা ক্রিয়েটিভ আইডিয়া আজকের দিনের জন্য হতে পারে ইমপ্র্যাকটিক্যাল, আজকের দিনের জন্য হতে পারে আনএক্সেপ্টেবল, আজকের জন্য হতে পারে আপনার নট ফিজিবল, রাইট? কিন্তু আগামীকালকের জন্য সেটাই হয়তো অ্যাকসেপ্টেবল, সেটাই তো ফিজিক্যাল, রাইট? মানে আমরা, আপনারা তো জানেন, মানে আপনারা হয়তো ভুলে গেছেন বা দেখেননি ওইভাবে, আমরাও ছোটবেলাতে দেখেছি আপনার যে চিটাগং থেকে আপনার একটা হজের সময় চিটাগং থেকে আপনার জাহাজ ছাড়তো, সেই জাহাজ আপনার, জাহাজটার নাম আমি ভুলে গেলাম, সেই জাহাজটা আপনার সৌদি আরবে যেত প্রায় আপনার 15 দিন না 3 সপ্তাহ আপনার জার্নি করে। এখন তো সেই জাহাজের চিন্তা আমরা এখন করিও না। আপনারা হয়তো জানেন যে গভর্নমেন্ট গত বছর একটা মানে চিন্তা ভাবনা করছিল যে আবার আমরা আপনার প্লেনের বদলে জাহাজে করে যাব কিনা। সেটা নাকি আপনার কম্পারেটিভলি খরচ কম, কিন্তু সময় সাপেক্ষ। মানে প্লেনে যেমন আমি 6 ঘন্টার ভিতরে জেদ্দা চলে যাচ্ছি, জাহাজে করে যেতে হয়তো আমার 16 দিন লাগবে বা তারও বেশি হয়তো বা। যাই হোক, ওটা আমার কস্ট কমানোর জন্য। তাহলে ওই যে আপনার দেখেন জাহাজের থেকে তো আমরা এখন উড়োজাহাজে করে যাচ্ছি। সেদিন দেখলাম আপনার যে একটা আইডিয়া জেনারেট করা হচ্ছে যে আহ, এমন একটা প্লেনের তৈরি করা হচ্ছে যেটা আপনার আহ, ইংল্যান্ড থেকে আমেরিকা যেতে তার সময় লাগবে হলো গিয়ে মোটে 1.5 ঘন্টা। এখন যেখানে সম্ভবত সময় লাগে হলো গিয়ে 14 না 15 ঘন্টা। তাহলে দেখেন আপনার কত সময় সাশ্রয় হচ্ছে। তাহলে এই যে ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া, এগুলোকে আমরা বলছি যে এই আইডিয়াগুলো পেতে হলে আমাকে ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিকে যেতে হবে। তাহলে এই ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিকের রুলস গুলো কি? এটা কিছু রুলস আছে, মানে টেকনিক প্রসেসের। প্রথম রুলস হলো গিয়ে কোনো আইডিয়াকে ক্রিটিসাইজ করা যাবে না। দেখেন, রুলস নাম্বার 1, নো আইডিয়াস এভার শুড বি ক্রিটিসাইজড। কোনো আইডিয়াকে ক্রিটিসাইজ করা যাবে না। কেন যাবে না? তার কারণ হলো যে আপনি যদি আমার আইডিয়াটাকে ক্রিটিসাইজ করেন, হতে পারে আমার আইডিয়াটা একটা অ্যাবসলিউটলি ইমপ্র্যাকটিক্যাল অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া, কিন্তু আপনি আমার আইডিয়াটাকে ক্রিটিসাইজ করলেন। কনসিকুয়েন্টলি যেটা হবে যে আরেকজন ব্যক্তি যিনি আমাদের ডিসিশন টেবিলে উপস্থিত ছিলেন বা আছেন, তার মাথায় হয়তো খুব প্র্যাকটিক্যাল একটা আইডিয়া ছিল, খুব ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ। তিনি হয়তো তার আইডিয়াটাকে জেনারেট নাও করতে পারেন। কেন? কারণ তিনি দেখলেন যে, যখন দেখলেন যে কেউ একজন আপনার আইডিয়া টেবিলে ক্রিটিসাইজ হয়েছে, দেখবেন আপনাদের ক্ষেত্রেও হয় বা হয়েছে বা ভবিষ্যতেও হবে, দেখবেন আপনার কোনো কলিগকে হয়তো আমরা কেউ একটু মানে টিস করেছি তার একটা কোনো কথার কারণে বা কোনো একটা ইস্যুর কারণে, আপনি সেই কারণে হয়তো কিছুটা বলতে গিয়েছিলেন, কিন্তু আপনি আর এখন নিজেকে সেটা বললেন না। কেন বললেন না? কারণ আপনি চিন্তা করলেন যে আমাকেও তো এভাবে টিস করবে, বেটার নট টু স্পিক আপ, কথা না বলাই ভালো। হতে পারে আপনি যা বলতে চেয়েছিলেন সেটার জন্যই পুরো সেশনটা অপেক্ষা করেছিল, কিন্তু জাস্ট বিকজ অফ দি ক্রিটিসিজম, আপনি ক্রিটিসিজমের কারণে আপনার আইডিয়াটাকে আমরা পেলাম না। সে কারণে আমরা 1 নাম্বার শক্ত রুলস দিচ্ছি, কোনো আইডিয়াকে ক্রিটিসাইজ করা যাবে না। রুলস নাম্বার 2, মোর দি রেডিক্যাল আইডিয়াস আর বেটার আইডিয়াস। অর্থাৎ 1 নাম্বার রুলসটাকে আরো শক্ত করে স্টাবলিশ করার জন্য, অর্থাৎ কোনো আইডিয়াকে ক্রিটিসাইজ করা যাবে না, এটাকে আরো শক্ত করে স্টাবলিশ করার জন্য আমরা রুলস নাম্বার 2 নিয়ে এসেছি। 2 নাম্বার রুলসটা কি? মোর রেডিক্যাল দি আইডিয়াস, মোর ইমপ্র্যাকটিক্যাল দি আইডিয়া, মোর আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া, মোর আনফিজিবল আইডিয়া আর দি বেটার আইডিয়া। অর্থাৎ আমরা বলছি
যেই আইডিয়াটা যত বেশি আনঅ্যাকসেপ্টেবল হবে, যেই আইডিয়াটা যত বেশি ইমপ্র্যাকটিক্যাল হবে, যেই আইডিয়াটা যত বেশি আপনার নন ফিজিবল হবে, সেই আইডিয়াটাকে আমরা বলছি মোর ওয়েলকামিং আইডিয়া। অর্থাৎ আমরা যেটা 2 নম্বর রুলস দিয়ে চাচ্ছি সেটা হলো গিয়ে যে আপনি নির্ভীক চিত্তে, অর্থাৎ কোনো কিছুকে ভয় না করে, কেউ আপনাকে টিস করবে না, কেউ আপনাকে ক্রিটিসাইজ করবে না, কেউ আপনাকে একটা খারাপ কথা বলবে না, অথবা আপনি আপনার মনে যে আইডিয়াটা আছে, যে আনকাট আনসেন্সার্ড চিন্তাটা আছে, সেই আনকাট আনসেন্সার্ড চিন্তাটা আপনি নির্ভয়ে আমাদের সাথে শেয়ার করেন। আপনি আপনি আপনার আইডিয়াটা শেয়ার করবেন, আপনার কাজ হলো গিয়ে আইডিয়াটা দেওয়া, এটার কনফার্মেশন বা এটার প্র্যাকটিক্যালিটি ইনশিওর করার দায়িত্ব আপনার। তাহলে এটা প্র্যাকটিক্যাল কি নন প্র্যাকটিক্যাল, অ্যাকসেপ্টেবল নাকি নন অ্যাকসেপ্টেবল, এটা ডিসাইড করব আমরা। অর্থাৎ আপনার আইডিয়াটাকে আরো চমৎকার ভাবে ইমপ্লিমেন্টেবল বা ইমপ্লিমেন্টেশনের যোগ্য করে তোলার দায়িত্ব আমাদের বাকিদের। আমরা কখনোই আপনাকে প্রশ্ন করবো না এই যে আপনি আইডিয়াটা দিলেন এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এই প্রশ্নটা আমরা আপনাকে করব না। আপনি যদি ওটার একটা ধারণা দিতে চান আমরা শুনবো, ওটার সাথে যদি আমরা নতুন করে কিছু অ্যাড করতে চাই করব, ওটাকে যদি আরো প্র্যাকটিক্যাল করতে চাই করব। আবার বলছি যে রাইট ব্রাদার বাই 2 ভাই, তারা কিন্তু আজকে 787 এর আপনার ডিজাইন করে যায়নি, বা তারা আপনার এই যে F-35 বিমানের ডিজাইন তারা করেনি, রাইট? তাহলে দেখেন আপনার তাদের মূল আইডিয়াটাকে কেন্দ্র করে শত শত ইনোভেটার্স, শত শত আপনার চিন্তাবিদরা ওই রাইট ব্রাদারের আইডিয়ার সাথে তাদের আইডিয়াগুলোকে যোগ করেছে বা ইনকর্পোরেট করেছে, করে তারা আপনার নিত্য নতুন ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ প্লেন বা ফাইটার জেট তারা তৈরি করছেন, রাইট? অর্থাৎ আমরা বলছি যে আপনার আইডিয়াটাকে আরো চমকপ্রদ করা, আরো অ্যাপ্লিকেবল করার, আরো ইমপ্লিমেন্টেবল করার দায়িত্ব আপনার না, ওটা দায়িত্ব আমাদের সবার। অতএব আমরা আপনার কনস্ট্রাকটিভ আপনার ইনপুট অ্যাকসেপ্ট করব, কিন্তু আপনার টিজিং বা কাউকে আপনার ক্রিটিসাইজ করা বা কাউকে আপনার খারাপ কিছু বলা বা কারো আইডিয়াটাকে উল্টাপাল্টা কোনো কমেন্টস করা, সেটা আমরা অ্যালাউ করব না। অতএব আমরা বলে রাখছি যে মনে রাখবেন যে এই ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিক, আমরা আসলে ডিসিশন টেকনিক বলছি, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আসলে ব্রেনস্টর্মিংটাকে ইউজ করি না। করতে পারি আমরা, মানে করব না তা বলছি না, আমরা চাইলে করতে পারি। একই সেশনে আমরা কন্টিনিউ করে একটা হয়তো এই মুহূর্তে কোনটা ফিজিবল বা প্র্যাকটিক্যাল ওটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু তার মানে এই না যে সমস্ত ব্রেনস্টর্মিং টেকনিকই শেষ হবে আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। আমরা মোস্টলি আপনার ব্রেনস্টর্মিং টেকনিকটাকে ইউজ করি জেনারেট অর লিস্টেড ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া, আপনার নতুন নতুন চিন্তাগুলোকে লিস্টিং করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য আমরা এই ব্রেনস্টর্মিং টেকনিকটাকে ইউজ করে থাকি। তাহলে এই টেকনিক্যাল লিমিটেশনসটা কি? এই টেকনিক্যাল লিমিটেশনটা হলো গিয়ে এটা একটা টাইম কনজিউমিং টেকনিক। আর যেহেতু আই অ্যাজ এ আপনার পার্টিসিপেন্ট অফ দ্য ডিসিশন টেবল, আমি জানি যে আমার আইডিয়াকে বা আমাকে ক্রিটিসাইজ করা হবে না। অতএব সেই ক্ষেত্রে আমি যদি পুরো সেশনটাকে আপনার সিরিয়াসলি না নেই এবং এটাকে যদি একটা ফান করার জন্য আমি যদি সেশনে উপস্থিত থাকি, সেই ক্ষেত্রে আমরা বলছি যে ওই সেশন হয়তো ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া জেনারেট করতে পারবে না। So therefore, the outcome of the technique might limit the effectiveness, especially if the group is too large and has the lack of seriousness or creativity. তখন আপনার ব্রেনস্টর্মিং সেশনটা তার যে মূল উদ্দেশ্য ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া জেনারেট করার, সেই উদ্দেশ্যে সে সফল হয় না। কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে ব্রেনস্টর্মিং টেকনিক নিয়ে? না তো।
প্রশ্ন দিলে পারবেন তো? প্রশ্ন দিলে পারবেন তো রে ছেলেমেয়েরা? পরের বার বললেন না যে আরফিন সাহেব আপনারা তো বলেন না যে এখান থেকে প্রশ্ন দেবেন। রিমেম্বার দ্যাট। আমরা যা পড়াই, আমি আপনাদেরকে বলেছি যে আমি পড়াই খুব কম, কিন্তু আমি যা যা পড়াবো তার প্রতিটা জায়গা থেকে দেয়ার ইজ এ পসিবিলিটিস আর দেয়ার আই মাইট আস্ক ইউ দি কোশ্চেন। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের তো আপনার 4টা ক্লাসের মধ্যে আমি 2টো ক্লাস, আজকে মনে হয় আপনাদের তৃতীয় ক্লাস, তৃতীয় ক্লাসটা আমি নিচ্ছি। একটা ক্লাস আমার মিসিং হয়েছে, সেটা আমরা পরে ভবিষ্যতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আহ তো আমাদের তো সব মিলিয়ে আমরা মোটে 12টা ক্লাস পাবো। অতএব উই শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট আওয়ার ফার্স্ট মিড টার্ম। যেহেতু আপনাদের সাথে আমার আপনার ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না, সেহেতু আপনার আনটিল এন্ড আনলেস উই ডু হ্যাভ অ্যানাদার ফেস টু ফেস ইন্টারাকশন, যেটা সম্ভবত ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনার আমার চিন্তা হলো কি আগামী সপ্তাহের পরের সপ্তাহে আমরা আমাদের প্রথম মিড টার্ম পরীক্ষাটা নেব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কবে মিড টার্ম নেব? ইয়েস স্যার। আগামী জি ক্লাসে স্যার। পরে। আর আগামী ক্লাসে আপনারা ডিসাইড করবেন যে হোয়াট শুড বি দি সিলেবাস ফর দি মিড টার্ম। মিড টার্মের সিলেবাস কি হবে সেটা আপনারা ডিসাইড করবেন, অবভিয়াসলি সেখানে আমি পার্টিসিপেট করবো। অতএব এটার ব্যাপারে আপনারা মাথায় রাখবেন, আদারওয়াইজ কিন্তু আমি আপনাদের জন্য 2টো পরীক্ষা নিতে পারবো না, এবং সেই ক্ষেত্রে আপনারা আবার ঝামেলায় পড়ে যাবেন, মানে ইউ ইউ পিপল উইল বি ইন ট্রাবল। যাই হোক, তাহলে আমরা প্রথম টেকনিকটাকে বলছি ব্রেন স্টর্মিং টেকনিক। আমাদের সেকেন্ড টেকনিকটা কি? মোস্ট ইউজ টেকনিক, যেটা সারা বিশ্বে সবচাইতে যে টেকনিকটা বেশি ইউজ করা হয় সেটা হলো আমাদের নেক্সট টেকনিক। এটাকে আমরা বলছি NGT, নমিনাল গ্রুপ। ইটস এ ভেরি স্ট্রাকচার্ড ডিসিশন প্রসেস। খুব সহজ করে বলি, মনে রাখবেন, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ব্রেনস্টর্মিং অ্যান্ড NGT? ব্রেনস্টর্মিং টেকনিকটা হলো গিয়ে একটা আইডিয়া জেনারেশন টেকনিক, আর NGT টেকনিকটা বা নমিনাল গ্রুপ টেকনিকটা একটা আইডিয়া ফাইনালাইজেশন টেকনিক। অর্থাৎ এই NGT টেকনিকে আমরা যখন বসি তখন দিন শেষে আমরা একটা চূড়ান্ত, এক বা একাধিক চূড়ান্ত আইডিয়া বা অল্টারনেটিভস লিস্ট করে তারপরে বের হই। আর ব্রেনস্টর্মিং টেকনিকে শুধুমাত্র আমরা ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া গুলোকে লিস্ট করে তারপরে আমরা বের হই, নট নেসেসারিলি আমরা আইডিয়ার ফাইনালাইজেশন বা ফাইনাল লিস্টিং বা র্যাঙ্কিং করি, তা করি না ইন কেস অফ ব্রেনস্টর্মিং। বাট ইন কেস অফ NGT তে আমরা দিন শেষে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অল্টারনেটিভস এবং হায়ারার্কিক্যালি লিস্টিং করে তারপরে বের। সেহেতু ব্রেনস্টর্মিং এর সাথে NGT আরেকটা পার্থক্য হলো, ইন কেস অফ ব্রেনস্টর্মিং আপনাকে আমরা ক্রিটিসাইজ করব না, NGT তেও আমরা আপনাকে ক্রিটিসাইজ করব না। ব্রেনস্টর্মিং এ আমরা আপনাকে প্রশ্ন করব না যে আপনার আইডিয়াটার ইমপ্লিমেন্টেশন কি করে করব। আপনি যদি বলতে চান এইভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেটা আমরা শুনবো, কিন্তু আপনাকে আমরা সেই প্রশ্ন হয়তো করব না। কিন্তু NGTর ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যে আইডিয়াটা আমাদেরকে দিলেন, হতে পারে সেটা ক্রিয়েটিভ, হতে পারে সেটা ইনোভেটিভ, হতে পারে এটা গতানুগতিক, যাই হোক না কেন আমরা আপনাকে প্রশ্ন করব যে ভাই, আপনি যে আইডিয়াটা আমাদেরকে দিলেন সেই আইডিয়াটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব? এটা কি ইমপ্লিমেন্টেবল আইডিয়া বলে আপনার মনে হয়? হলে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন আইডিয়া? এখন আপনি হয়তো আমাদেরকে বললেন যে ভাই আমি আইডিয়াটা দিতে পারি, কিন্তু এটা ইমপ্লিমেন্টেবল কিনা তা আমি বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা হয়তো আলোচনার টেবিলে এটাকে আনবো, কিন্তু আলোচনা করে যদি আমাদের মনে হয় এটা ইমপ্লিমেন্টেবল না, আপনাকে আমরা ক্রিটিসাইজ করব না, কিন্তু আপনার আইডিয়াটাকে আমরা আমাদের লিস্ট থেকে ফেলে দেব।
আমি কি বুঝতে পেরেছি? কিন্তু ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে আমরা আপনার আইডিয়াটাকে কখনোই লিস্ট থেকে ফেলবো না, আমরা লিস্টে রাখবো, কিন্তু লিস্ট থেকে ফেলবো না। কিন্তু ইন কেস অফ দি এনজিটি, যেহেতু আপনার আইডিয়াটাকে আমাদের কাছে ইমপ্লিমেন্টেবল বলে মনে হলো না, অতএব ওটা নিয়ে আমাদের আর ফার্দার ডিসকাশনের কোনো কারণই থাকলো না। দ্যাট ইজ দি ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এনজিটি অ্যান্ড দি ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিক। বোঝা যায়নি? বোঝা গেছে ছেলেমেয়েরা? জি স্যার, জি বোঝা গেছে স্যার। স্যার এখানে আমার একটা ভেরি গুড, কোশ্চেন থ্যাংক ইউ ছিল ভেরি স্যার। মাচ। জি স্যার প্লিজ। যখন এমসিকিউটা আমরা ফেলে দিচ্ছি, তাহলে কি ওটা স্যার ব্রেন স্টর্মিং এ চলে যাচ্ছে? ওই অংশটা মানে ওই সেক্টর, ওই সেকশনটাকে আমরা ব্রেন স্টর্মিং বলতে পারি? মানে স্যার একটা একটা মিটিং এ তো, ওই আইডিয়াটা স্যার একটা মিটিং এ তো অনেকগুলো আইডিয়া জেনারেট হয়, কিছু করে এনজিটিতে রাখতেছি, কিছু ব্রেন স্টর্মিং এ চলে যাচ্ছে, কিছুটা কি এরকম? আপনি আপনার আইডিয়াটাকে অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা আপনার যিনি হেড অফ পরিচালনা করবেন এটা তার সিদ্ধান্ত। কিন্তু সিম্পল যদি আমি ওভাবে বলি, আপনার আইডিয়াটা আজকে আর আমাদের আলোচ্য সূচিতে ভেতরে থাকলো না। আমি বুঝতে পেরেছি? জি স্যার, মানে থ্যাংক ইউ। আজকের আলোচ্য সূচিতে থেকে আপনার আইডিয়াটাকে আমরা বিদায় করে দিলাম, ওটাকে আমরা ব্রেনস্টর্মিং এর ভিতরে রাখবো না, আগামী আলোচ্য সূচিতে রাখবো না, অন্য কোথাও রেখে দেবো, ভবিষ্যতে কোনো এক সময় আমরা এটা নিয়ে আবার আলোচনা করব, সেটা পরের ব্যাপার। কিন্তু আজকের আলোচ্য সূচিতে আপনার সেই আইডিয়াটা থাকলো না এই কারণে যে আপনিও বলতে পারলেন না ওটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমাদের যারা মেম্বার আজকে উপস্থিত আছেন ডিসিশন গ্রুপ ডিসিশন টেকনিকের, তারাও ধারণা করতে পারলেন না যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেবল। অতএব আলোচ্য সূচি থেকে, আজকের আলোচ্য সূচি থেকে এটা বাদ, অর্থাৎ এনজিটি টেকনিকের আলোচ্য সূচি থেকে ওটা বাদ। এখন ওটাকে আপনি একেবারে ফেলে দেবেন নাকি না আপনি ব্রেনস্টর্মিং এর লিস্টের ভিতরে ঢোকাবেন, সেটা আপনার ব্যাপার। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও, আর কারো কোনো প্রশ্ন আছে? নাও, স্টেপগুলো খুব সিম্পল। ফার্স্ট অফ অল, আপনার যিনি লিডার অফ দি হাউস, তিনি প্রবলেমটা আপনাদের জানাবেন যে এই প্রবলেম নিয়ে আজকে আমাদের আলোচনা করছি আমরা, এটার ব্যাপারে সলিউশন আমরা খুঁজছি। তারপরে আপনার উনি প্রত্যেকটা মেম্বারকে ধরে ধরে প্রশ্ন করবেন যে ভাই এ ব্যাপারে আপনার কোনো মত আছে কিনা। যেমন ধরেন যদি আমি এভাবে বলি যে আপনাদের ইনস্টিটিউশনে আপনার আহ মানে আমরা সবাই মিলে সিদ্ধান্ত, অর্থাৎ আমাদের ইনস্টিটিউশনে আমরা আমাদের সমস্ত সিদ্ধান্ত আমরা সবাই একসাথে মিলে বসি। অনারেবল ডিরেক্টর মহোদয়, তিনি আপনার আমাদের লিডার অফ দি হাউস, তিনি একটা মিটিং কল করেন। তার আগে তিনি আমাদেরকে জানান যে এই মিটিং এর কি কি ইস্যু নিয়ে আমরা ডিসকাশন করব। তার আগে উনি আমাদেরকে জানান আমাদের কোনো ইস্যু আমরা ওখানে আলোচ্য সূচিতে আনতে চাই কিনা। তাহলে আমরা সেই আলোচ্য সূচিতে আমাদের ইস্যুস গুলো আমরা দেই। উনারও নিজস্ব কিছু ইস্যুস থাকে, সেগুলো উনি দেন। তারপরে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনায় বসি। রাইট? তার মানে উনি আলোচনায় একটা আইডিয়া দিলেন যে এইটা আমাদের প্রবলেম, সেটা নিয়ে উনি প্রত্যেককে জিজ্ঞাসা করেন। যেমন আমাদের এখানে অনেক সময় যে কালচারটা আছে আমাদের ইনস্টিটিউশনে, আমাদের কখনো কখনো আমরা জুনিয়র ফ্যাকাল্টি থেকে শুরু করি যে আপনারা জুনিয়র ফ্যাকাল্টি, আপনাদের কি আইডিয়া শুনি আমরা। অথবা কখনো কখনো আমরা সিনিয়র ফ্যাকাল্টি থেকে শুরু করি, যারা সিনিয়র আছেন বলেন আপনারা কি আপনাদের কি মনে হয় এই বিষয়ে। প্রত্যেকের মত আমরা শুনলাম, রাইট? অর্থাৎ প্রত্যেকের আইডিয়াটাকে আমরা লিস্টিং করলাম, রেকর্ড করলাম। তারপরে আমরা তো জানি যে কে কোন আইডিয়াটা দিয়েছেন, তাকে আমরা সেকেন্ড রাউন্ডে বা পরবর্তীতে আমরা বললাম যে এই যে আপনি তো এটা বলেছিলেন, বলেন এটা আপনি কি করে এটা ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে আমাদেরকে একটু আইডিয়া দেন। আমি হয়তো বললাম, এটার উপরে আলোচনা হলো, পর্যালোচনা হলো, বাকিরাও কমেন্টস করলেন, কিন্তু কেউ ক্রিটিসাইজ করতে পারবে না। সবাই কমেন্টস করতে পারবে, অ্যাড করতে পারবেন, কিন্তু কেউ প্রথাগতভাবে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না। এই সমস্ত কিছু যখন সমস্ত আইডিয়া গুলো নিয়ে আলাপ আলোচনা হওয়ার পরে কখনো কখনো আমাদের হয় যে আমরা ভোটিং এ যাই। বাট ইউজুয়ালি এনজিটিতে ভোটিং ইজ এ মাস্ট।
আর আমাদের প্র্যাকটিক্যালি যে বললাম যে প্রত্যেকটা মডেলেই আবার অনেকগুলো ভার্সন আছে, এক একজন এক একটা ভার্সন ইউজ করে। যেমন আমরা হয়তো কোনো কোনো বিষয়ে আপনার ইসে যাই, কি জানি বলে, ভোটিং এ যাই, যখন আমরা দেখি যে মোটামুটি আপনার এই আইডিয়াটা নিয়ে পুরো মিটিংটা বা পুরো পর্ষদটাই অলমোস্ট সমানভাবে ভাগ হয়ে গেছে। কেউ কেউ হয়তো কোনো কারণে, ব্যক্তিগত বা অন্য কোনো কারণে বা সিচুয়েশনাল কারণে হয়তো তার আইডিয়াটাকে আপনার, বা তিনি ভোট দিতে চাচ্ছেন না প্রকাশ্যে, তখন আমরা বলি যে ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা ভোটিং এ যাই। কখনো কখনো আমরা প্রকাশ্য ভোটিং এ যাই, কে কে এটার পক্ষে আছেন, কে কে এটার বিপক্ষে আছেন। কখনো কখনো আমরা আপনার হিডেন যাই, অর্থাৎ আমরা সিম্পলি বলি যে একটা কাগজে হ্যাঁ বা না লিখে দেন, ওয়েল তারপর আমরা বলি হ্যাঁ জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে। ডিরেক্টর মহোদয় আপনার তিনি কাউন্ট করেন যে এতগুলো হ্যাঁ ভোট পড়েছে, এই প্রেক্ষিতে এতগুলো নো ভোট পড়েছে, অতএব না আপনার বেশি ভোট পড়েছে, অতএব না অ্যাকসেপ্টেড হলো, হ্যাঁ বাতিল হয়ে গেল। অতএব এই যে আপনার প্রক্রিয়াটা, আমরা বলছি যে আপনার প্রথমে আইডিয়া জেনারেশন হলো, তারপরে আপনার রেকর্ডিং হলো, তারপরে আপনার এটা এক্সপ্লেনেশন হলো, তারপরে ভোটিং হলো। প্রথম রাউন্ড ভোটিং এ যে আমরা আপনার হবে, আইডিয়াগুলোকে আমরা ফাইনালাইজ করতে পারবো, নট লাইকলি। প্রথমে হয়তো দেখা গেল যে আমাদের 10টা আইডিয়ার ভিতরে আপনার হয়তো 6টা আইডিয়া হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, রাইট? ওই 6টা আইডিয়া গুলোকে আমরা আবার ডিসকাশনে যাব, কারণ আমরা হয়তো সিদ্ধান্ত নিয়েছি আমরা টপ দুটো আইডিয়া নেব। ওটা নিয়ে আমাদের আবার আলাপ আলোচনা হলো, আবার ভোটিং হলো, আবার আলোচনা হলো, আবার ভোটিং হলো। সো ফাইনালি আমরা একটা কনসেনসাসে পৌঁছালাম যে 1 নাম্বার অল্টারনেটিভস, 2 নাম্বার অল্টারনেটিভস, 3 নাম্বার অল্টারনেটিভস। মানে নো ডাউট অফ ইট দ্যাট দিস ইজ এ মোর প্র্যাকটিক্যাল, মোর অ্যাকসেপ্টেবল, মোর রেশনাল গ্রুপ ডিসিশন টেকনিক হলো গিয়ে আমার এনজিটি। কিন্তু এর কিছু লিমিটেশনস আছে। এর মূল লিমিটেশনসটা কি? যে এই যে আমরা আইডিয়া জেনারেট করছি, প্রথমে আপনার লিডার অফ দি হাউস প্রবলেম আইডেন্টিফাই করছেন, তারপরে তিনি এটা শেয়ার করছেন, তারপরে এর উপরে আইডিয়া জেনারেশন হচ্ছে, ডিসকাশন হচ্ছে, তারপরে আপনার ভোটিং হচ্ছে, আবার ডিসকাশন, আবার ভোটিং। ইটস এ ভেরি টাইম কনজিউমিং, ভীষণ একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং একই সাথে যেহেতু টাইম কনজিউমিং, একই সাথে এটা আপনার একটা কস্টলি প্রসেস। কারণ যেটা টাইম কনজিউমিং সেটা স্বাভাবিকভাবে আপনার কস্টলি হবেই না। তবে এই টাইম কনজিউমিং এন্ড কস্টলি, এটা আপনার অত বেশি শক্ত লিমিটেশনস না এর পরের লিমিটেশনস এর তুলনায়। তাহলে এর পরের লিমিটেশনসটা কি? এর পরের লিমিটেশনে আমরা বলছি যে যেহেতু, বুঝে নিয়েন ব্যাপারটা, যেহেতু আমরা সবাই পরস্পরের সাথে সামনাসামনি বসে আলাপ আলোচনা করছি, আমরা প্রত্যেকে দেখছি যে কে কোন আইডিয়াটা দিচ্ছেন, রাইট? কখনো কখনো আমাদের ক্ষেত্রেও যেটা হয়, বা আমার ইনস্টিটিউশনে বা আপনাদের ইনস্টিটিউশনে যেটা হয়, আমরা দেখেছি যে কোনো একটা আইডিয়াকে আমরা পলিটাইজড করে ফেলি, রাজনীতিকরণ করে ফেলি। ধরেন হয়তো, যেহেতু আমাদের আগে থেকে আমরা জানি এই বিষয়ে ডিসকাশন হবে, আমরা গেস করতে পারি যে কে এর পক্ষে কথা বলবেন, কে বিপক্ষে কথা বলবেন। আমরা ওভাবেই এনভায়রনমেন্টটা তৈরি করি যে উনি যাই বলুক না কেন, উনার আইডিয়ার ব্যাপারে কিন্তু কোনো ভোটিং, পজিটিভ ভোটিং দেওয়া যাবে না। যদি এটা ভোটিং হয়, হ্যাঁ উনাকে আমরা ক্রিটিসাইজ করব না, কিন্তু ওনার আইডিয়াটাকে এমন ভাবে আমরা আলাপ করব যেন ওটার কোনো ইম্পর্টেন্সই নাই, এটা আমরা বুঝাতে পারি, right? তাহলে এই যে আমরা পলিটাইজ করলাম একটা আইডিয়াকে, এটাকে আমরা বলছি আপনার বায়াসনেস, তাই না? কারণ আমি কোনো একটা সিদ্ধান্তের প্রতি বা অল্টারনেটিভস এর প্রতি বায়াসড হয়ে গেলাম। তাই যখনই আমার অল্টারনেটিভস এর প্রতি আমার বায়াসনেস কাজ করছে, তখনই তো আর আমার সেই সিদ্ধান্তটা রেশনাল থাকলো না, রাইট? তাহলে এই বায়াসনেস এর লিমিটেশনটা আমার ইসের ক্ষেত্রে, এনজিটির ক্ষেত্রে ভেরি কমন। এবং এই বায়াসনেসটা হচ্ছে এই কারণে যে আমরা সামনাসামনি বসে সিদ্ধান্ত নিচ্ছি, এবং আমরা জানছি যে কোন সিদ্ধান্তে কে কি ধরনের ইনপুট দিলেন, বা কে কথা বললেন, কে কথা বললেন না, কে পজিটিভলি বললেন, কে নেগেটিভলি বললেন, রাইট? অতএব সেই ক্ষেত্রে বায়াসনেস সমস্যাটা থাকাটাই স্বাভাবিক। না, এন্ড ফাইনাল ওয়ান আমরা বলছি, due to the issue of the individual explanation of idea, the process may not generate creative and diversified ideas. যেহেতু আপনার এখানে, আমি জানি যে ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ আইডিয়া বা ইনোভেটিভ আইডিয়া অ্যাকসেপ্টেবল না,
এবং আমি জানি যে এই গতানুগতিক সিদ্ধান্ত টেকনিক ক্রিয়েটিভ আইডিয়াকে অ্যাকসেপ্ট করবে না। অতএব আপনার সেখান থেকে হয়তো আমি আমার যে চিন্তা ভাবনা, আমার যে নতুনত্ব আমি আনতে চাই, সেটা হয়তো আমি ওখানে ইন্ট্রোডিউস করতে পারি না। সো দিজ আর দ্য limitations of NGT. However, let me tell you very frankly, if the management of the organization or the management of the leader, the management, leader of this session, NGT session, or leader of this team, if he or she does know the art of overcoming the biasness, উনি যদি এই বায়াসনেসটা ওভারকাম করার আর্টটা, মানে প্রক্রিয়াটা যদি উনার জানা থাকে এবং তিনি যদি এটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে নো ডাউট অফ ইট, এনজিটি টেকনিক গতানুগতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইজ এ বেস্ট এভার টেকনিক। খুব ভালো এবং খুব প্র্যাকটিক্যাল টেকনিক হলো গিয়ে আমার এনজিটি। কিন্তু মনে রাখবে, এটা তখনই ভালো এবং তখনই প্র্যাকটিক্যাল যদি আমার হাউস অফ দি আপনার লিডারের যিনি, সরি, হাউসের যিনি লিডার থাকবেন, তিনি যদি ম্যানেজমেন্টটা জানেন যে কি করে এই টিম থেকে বায়াসনেসটা ওভারকাম করা যায়। আচ্ছা, তাহলে বায়াসনেস ওভারকাম করার উপায় কি? আমরা বলেছি যে বায়াসনেসটা ঘটে এই কারণে যে মেম্বাররা ফিজিক্যালি প্রেজেন্ট এবং মেম্বাররা দেখতে পাচ্ছেন কে কোন আইডিয়াটা জেনারেট করেছেন, সে কারণে আমার বায়াসনেসটা হয়। তো মেম্বাররা যদি নাই জানেন যে এই টিমের আর কে কে মেম্বার আছেন এবং তিনি কোন ওপিনিয়ন দিয়েছেন, সেটা যদি তিনি না জানেন, তাহলে তো আমার এই ব্রেন, কি জানি বলে, আপনার বায়াসনেস থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে এরকম কি কোনো টেকনিক আমাদের আছে? আমরা বলছি হ্যাঁ আছে। এই টেকনিকটাকে আমরা বলছি ডেলফি টেকনিক। ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি, আপনার ওটাকে কি বলে, যে আপনার কস্টলি and more time consuming technique than the NGT. কেন আমরা বলছি সে ভেরি টেকনিক্যাল প্রসেস? তার কারণ হলো কি, এখানে তো মেম্বার আসলে জানেন না কে 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 উপস্থিত আছেন। তাহলে আমি একটা টিমে কাজ করছি, কিন্তু আমি জানবো না আমার বাকি মেম্বাররা কে কে আছেন, এটা আমি আমার না জানলে আমি কি করে কাজ করব? তাহলে এই প্রক্রিয়াটা হলো গিয়ে যে যিনি আপনার এই টিমটার হেড থাকেন, তিনি ডিসাইড করেন যে কে কে এই টেকনিকটার, এই মানে ডিসিশন টেকনিকের কে কে মেম্বার হবে। এবং তিনি কখনো এদেরকে ফিজিক্যালি ডাকেন না, তিনি এই প্রত্যেককে একটা কোশ্চেন পেপার পাঠিয়ে দেন। যেমন ধরেন যে প্রায় ঠিক না, মাঝে মধ্যে, রিসেন্টলি আমি একটা পেলাম, আমি তাদেরকে চিনিও না জানিও না, বাইরের একটা ইউনিভার্সিটি থেকে আমার মেইলে একটা মেইল এসছে, তারা কিছু একটা রিসার্চ করছেন তৃতীয় বিশ্বের বা ডেভেলপিং কান্ট্রির উপরে। তো তারা হয়তো কোনোভাবে নেট থেকে আমাদেরকে র্যান্ডমলি হয়তো পেয়েছেন, আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনার নেটে অ্যাভেলেবেল, ইউনিভার্সিটির নেটে অ্যাভেলেবেল। তো সেখান থেকে তিনি আমাদেরকে একটা, বা তার সেই গ্রুপটা আমাদেরকে একটা মেইল, আমাকে একটা মেইল করেছেন, অনেকেই হয়তো করেছেন, কাকে কাকে করেছেন আমি জানি না। ওই যে বললাম ডেলফি টেকনিকে কে কে মেম্বারটা তো আমি জানি না। তারা একটা কোশ্চেন ইয়ার পাঠিয়েছেন আমাদেরকে এবং খুব পোলাইটলি আমাদেরকে রিকোয়েস্ট করেছে, বা আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি, এবং তিনি আবার এও বলেছে যে কোশ্চেন ইয়ারটা ফিল আপ করতে ম্যাক্সিমাম কতটুকু সময় লাগতে পারে। উনি বলেছেন যে আপনি আপনার রিল্যাক্স টাইমে শুধু যদি কন্ট্রিবিউট করেন, আমাদের এই প্রশ্নটা আপনি ফিল আপ করে আমাদেরকে আবার মেইলে পাঠিয়ে দেন। এবং তার জন্য তারা আমাকে ইন অ্যাডভান্স থ্যাঙ্কসও জানিয়ে রেখেছে। তাহলে তারা কি করছেন, প্রবলেমটা আমাকে জানাচ্ছেন থ্রু এ কোশ্চেন, একটা কোশ্চেন বা একটা চিঠির মাধ্যমে বা কোশ্চেনের মাধ্যমে তিনি আমাদেরকে প্রবলেম গুলোকে ইন্ট্রোডিউস করছেন, রাইট। এবং তারপরে আমাদেরকে বলছেন যে এই কোশ্চেনিয়ারটা ফিল আপ করে ওনাদেরকে পাঠিয়ে দেবে। তাহলে আমি তো আসলে জানছি না যে এই টিমে, আমার ইনস্টিটিউশনে আর কার কার কাছে তারা মেইল পাঠিয়েছেন, বা এই বিশ্ববিদ্যালয়ে আর কার কার কাছে তারা মেইল পাঠিয়েছেন। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আরফিন সাহেব, আপনি তো জিজ্ঞাসা করতে পারেন, কে জিজ্ঞাসা করে, কার হাতে অত সময় আছে, বা মাথা ব্যথা কি, আমি আমার মতো অ্যান্সার পাঠিয়ে দিচ্ছি, তিনি তার মতো দেবেন। এটা নিয়ে তো কে কি অ্যান্সার দিলে সে আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে কি, দেখেন, যখন আমি বলছি মাথা ব্যথা নাই,
তার মানে হলো কি আমি কারো অ্যান্সারের দ্বারা বায়াসড হচ্ছি না। অতএব এই এনজিটি টেকনিকে যে বায়াসনেসটা আছে এটা থেকে ওভারকাম করে আসতে পারে ডেলফি টেকনিক। তাহলে এই টেকনিকের প্রক্রিয়াটা কি? এই টেকনিকের প্রক্রিয়া স্টার্টেড উইথ দি আপনার এ কোশ্চেনিয়ার, আমাকে কি এবং এর প্রবাবল সলিউশন কি হতে পারে এই সমস্ত কিছু নিয়ে আপনার যে টিম অফ দ্য হাউস তিনি একটা কোশ্চেনিয়ার তৈরি করেন। তারপরে তিনি এক্সপার্টদেরকে এই কোশ্চেনিয়ারটা পাঠান, অর্থাৎ আপনার রেসপন্ডেন্টদেরকে কোশ্চেনিয়ারটা পাঠান, রিকোয়েস্ট করেন যে ভাই এটা ফিল আপ করে আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা এটা ফিল আপ করে হয়তো তাদের কাছে পাঠিয়ে দিলাম। আমি যে সবসময় সব প্রশ্নের উত্তর দেই নট লাইকলি, কখনো কখনো যখন হাতে সময় আছে প্রচুর, কোনো কাজকর্ম নেই, একটা মেইল পেয়েছি, আচ্ছা ঠিক আছে উনি উত্তর চেয়েছেন, একটা উত্তর দিলাম। মেনি অফ দি কেসেসে আমি কোনো প্রশ্নের উত্তরই দেই না, অত সময় কই, কি দরকার, কার কাছে আবার ই করবো, যেহেতু কাউকে চিনি না জানি না। আই ডোন্ট গেট দি কোশ্চেন, রাইট? তাহলে আমি কোশ্চেন একটা পেলাম, ধরেন প্রথাগত ভাবে আমি এটাকে ফিল আপ করলাম, ফিল আপ করে এটাকে আমি পাঠিয়ে দিলাম, রাইট? তাহলে পাঠিয়ে দিলাম কার কাছে? লিডারের কাছে। লিডারের এটার উত্তরগুলো দেখলেন, প্রত্যেকের প্রশ্নের উত্তরগুলো দেখলেন, তিনি এটাকে আবার আপনি একটা ফর্মুলার ভিতরে ফেললেন, ফেলে একটা আপনার আহ, 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 মানে কি বলে এটাকে, যে একটা মোটামুটি একটাকে কম্পাইল্ড করলেন, সবকিছুকে একসাথে জায়গায় এনে সব উত্তর করলেন। তারপর এটাকে উনি বিএমআরই আমরা বলি, আপনার কিন্তু কাটছাট করে একটা প্রক্রিয়ার ভেতরে আনলেন, কিন্তু হয়তো উনি দেখলেন যে উনার এক্সপেক্টেড উত্তর উনি বা উনি যেভাবে আশা করছিলেন সেভাবে উনি পান না। অতএব তিনি আরেকটা দরকার হলে মোর স্পেসিফিক কোশ্চেনিয়ার করলেন, করে আবার সে এক্সপার্টদের কাছে অথবা আরো অন্য একই ফিল্ডের অন্য এক্সপার্টদের কাছে পাঠালেন, আবার রিকোয়েস্ট করলেন। অর্থাৎ এই প্রক্রিয়াটা আপনার চলতেই থাকে আনটিল অ্যান্ড আনলেস একটা চূড়ান্ত কনসেনসাসে না পৌঁছানো পর্যন্ত। তাহলে এই ডেলফি টেকনিকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে যেহেতু ফিজিক্যাল প্রেজেন্সটা নেই, অতএব এটা অলমোস্ট বায়াস ফ্রি। কিন্তু মজার ব্যাপার হলো গিয়ে আমি হয়তো একটা প্রবলেমকে ওভারকাম করতে পারছি এনজিটি, উইচ ইজ নোন অ্যাজ দি বায়াসনেস, কিন্তু ওই প্রবলেমটাকে ওভারকাম করতে যে আমি আরো নতুন একাধিক প্রবলেম সৃষ্টি করছি ইন কেস অফ দি ডেলফি টেকনিক। কি সে প্রবলেম? যে এই টেকনিকটা মোর কমপ্লিকেটেড, মোর টাইম কনজিউমিং, অ্যাজ ওয়েল অ্যাজ দি মোর কস্টলি টেকনিক দেন আপনার এনজিটি। কারণ যে আপনি কোশ্চেনিয়ার তৈরি করা, পাঠানো, এক্সপার্ট চুজ করা, তাদের কাছে পাঠানো, সময় দেওয়া, আবার রিমাইন্ডার দেওয়া, তাদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসা, এটা টেক লং টাইম, রাইট? আর এই যে কোশ্চেনিয়ার তৈরি করা, যেমন ধরেন যে আহ, আপনি যেই ভাবে চিন্তা করে প্রশ্নটা তৈরি করেছেন, আমি যখন উত্তর দিচ্ছি আমি হয়তো সেই একইভাবে ভেবে নিচ্ছি না। যেহেতু আমার ভাবনা, ওই যে ওয়ে অফ থিঙ্কিং ইজ ডিফারেন্ট দেন ইউ, অতএব আপনি যে ভেবে যেভাবে প্রশ্নটা করেছেন আমি হয়তো ভেবে সেইভাবে, কনসিকুয়েন্টলি আপনি আপনার ডিজায়ার এক্সপেকটেশন হয়তো আপনার আমার উত্তর দ্বারা মেট নাও করতে পারে, বা না করাটাই স্বাভাবিক। আরো যেটা সমস্যা, যে আমাদের ওরাল কমিউনিকেশনে আমরা ভুল বুঝি অনেক সময়। দেখবেন আমাদের রাজনৈতিক নেতারা অনেক সময় বলেন আমি যেভাবে বলেছি সেটাকে আসলে মিসকোড করা হয়েছে, আমি এটা বলতে চাইনি, আমি এটা মিন করিনি। তার মানে আপনি বলেছেন একটা কিছু কিন্তু মিন করেন, কিন্তু আমরা যখন বলেছি তখন অন্য কিছু। যেমন ধরেন আপনিও সাচে, আমি এটা খুব কমন এক্সাম্পল দিই, ধরেন আপনি এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বিল্ডিং এর সামনে থেকে একটা রিক্সায় উঠলেন, রিক্সায় উঠে আপনি রিক্সাওয়ালা ভাইকে বললেন যে ভাই আমি ব্যাংকের সামনে আমাকে একটু নামাই। তো ওই যে আপনার বিশ্ববিদ্যালয়ে যে ব্যাংকের সামনে, বা ধরেন আপনি বললেন যে রেজিস্ট্রি অফিসের সামনে নামাই দিয়ে, উনি রেজিস্ট্রি অফিসের সামনে নিয়ে আপনাকে বললেন নামেন। আপনি বললেন না আমি তো রেজিস্ট্রি অফিসে যাবো বলিনি, আমি বলছি আপনি রেজিস্ট্রি অফিস থেকে সামনে নামাবেন। তো উনি বললেন না আপনি তো বলছেন রেজিস্ট্রি অফিসের সামনে নামে, রেজিস্ট্রি অফিসের সামনে নামেন। তাহলে দেখেন আপনি মিন করেছেন রেজিস্ট্রি অফিস ছেড়ে সামনে যাবেন, আর রিকশাওয়ালা ভাই বুঝেছেন যে রেজিস্ট্রি অফিসের সামনে আপনি নামবেন। তাহলে ওরাল কমিউনিকেশনে যদি আমাদের এত বড় সমস্যা হয়, আমরা প্রশ্ন করছি যে আমাদের
কোশ্চেনিয়ারের মাধ্যমে অর্থাৎ চিঠিপত্রের মাধ্যমে যে কমিউনিকেশন করি সেটাতে তো আরো বেশি সমস্যাটা থেকেই যায়। অতএব একটা পারফেক্ট প্রশ্নপত্র তৈরি করা ভেরি ডিফিকাল্ট। তারপরে আমরা বলছি রাইট এক্সপার্টকে আইডেন্টিফাই করা, সেটাও একটা ডিফিকাল্ট। ডেলফি টেকনিক হ্যাজ মোর টাইম কনজিউমিং, এবং আপনার পসিবিলিটিস অফ এরর অ্যাজ ওয়েল অ্যাজ দি সেন্ট্রাল টেন্ডেন্সি। যেহেতু আমাকে যিনি প্রশ্ন পাঠিয়েছেন তিনি হয়তো অপশন দিচ্ছেন, অপশন এ, অপশন বি, অপশন 3। যেমন ধরেন যে আপনার, যদি আমরা ওভাবে বলি যে সেমিস্টারের শেষে আপনাকে বলা হবে, আমাকে মানে শুধু আমাকে না, আপনাদের প্রত্যেকটা যারা যারা যে কোটা কোর্স নিয়েছেন, আমরা প্রত্যেক শিক্ষককে আমরা ইভালুয়েট করি, এবং সেভাবে আপনার ওই ইভ্যালুয়েশনটা আপনার আমাদের কিন্তু যে কোর্স ডিস্ট্রিবিউশন ডিসিশনে খুব ইম্প্যাক্ট করে। আমরা চেষ্টা করি যে ছাত্রদের ওপিনিয়নটাকে আপনার অনার করার জন্য। এখন ধরেন যে আপনাকে যে সেমিস্টার শেষে একেবারে সব সব শেষ ক্লাসটাতে আপনাদের সমস্ত ইভ্যালুয়েশন পেপার দেওয়ার পরে আমাদেরকে আপনারা ইভ্যালুয়েট করার জন্য আপনাদেরকে বলা হবে। ওখানে কিছু প্রশ্ন থাকে, কিছু অপশন থাকে, কিছু রেটিং থাকে। এখন ধরেন কথার কথা আপনাকে সেন্ট্রাল টেন্ডেন্সি কি আমি আপনাদেরকে বলছি আর কি। আপনাকে বলা হলো যে আরফিন সাহেব কেমন মাস্টার, উনি কি ভালো মাস্টার না খারাপ মাস্টার, কথার কথা বলছি। হয়তো আপনাকে রেটিং করতে বলা হলো 5 রেটিং এর, আমি জানি না ওখানে কত রেটিং থাকে, আমি এটা কখনো খুলেও দেখি না কোশ্চেনিয়ারটা। ওই আপনারা যখন আমাকে ইভ্যালুয়েট করবেন দেখবেন যে আমি আপনার ক্লাসরুম থেকে বের হয়ে যাই। আপনারা আপনাদের মতো ইভ্যালুয়েট করবেন, আমি সেখানে সামনে থাকতে চাই না, আমি দেখতেও চাই না, মানে ফিজিক্যালি আমি কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে চাই না যে আপনারা আমাকে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হন, রাইট। দাদা আমি বলি যে আমার যত ক্রিটিসিজম আছে যেটা আপনারা পছন্দ করেন না, তো ওখানে আপনি ওপিনিয়ন হিসাবে দেন, সো দ্যাট আই ক্যান নো, আই ক্যান লার্ন that what my limitations are, as well as get the opportunity to rectify myself. আমি যেন আমার নিজেকে কারেকশন করতে পারি। আপনাদের হয়তো আমি ভালো আউটপুট দিতে পারলাম না, কিন্তু আপনাদের পরে যারা আসবেন তাদেরকে যেন আমি আপনাদের থেকে আরো ভালো আউটপুট দিতে পারি, সেই সাহায্যটা আমি আপনাদের কাছ থেকে চাই। যাই হোক, এটা পরের ব্যাপার। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি আপনাকে বলা হয়েছে আরিফিন সাহেব ভালো শিক্ষক না, 1। আরিফিন সাহেব খুব ভালো শিক্ষক, 5। তার মানে 5 হলো গিয়ে আপনার এক্সিলেন্ট, 1 হলো গিয়ে পুয়ার, মানে গরিব শিক্ষক, মানে অত ভালো শিক্ষক না। আপনি চিন্তা করলেন না আরিফিন সাহেব তো দেখতে শুনতে করে খারাপ না, উনি পুয়ার না, 1 দিলে কেমন দেখায়, তাহলে আপনি 1 রিজেক্ট করলেন। আবার চিন্তা করলেন 5 দেবেন, উনি তো এক্সিলেন্টও না, উনি 5 পাওয়ার মতো মাস্টার। তারপর আপনি চিন্তা করলেন যে তাহলে কি 2 দেব, 2 একটু কম হয়ে যায় না, তাহলে 4 দেই, 4 তো আবার একটু বেশি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে তাহলে 3। তাহলে দেখেন ওই যে 3, 3 কেন, কারণ আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি, আমাদের প্রত্যেককেই সেন্ট্রাল টেন্ডেন্সি নামক কনসেপ্টটা ডোমিনেট করে। যেমন দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি কেমন আছেন, আপনি বলবেন এই আরফিন সাহেব চলে যাচ্ছে আর কি, মোটামুটি। দ্যাট মিনস নাইদার গুড নর ব্যাড, ইন বিটুইন, সেন্ট্রাল টেন্ডেন্সি। আমাদের প্রত্যেকের ভেতরেই একটা সেন্ট্রাল টেন্ডেন্সি কাজ করে। অর্থাৎ ওই যে যখন আপনাকে আমি কোশ্চেনিয়ার দিলাম, তখনও আপনি দেখবেন যে মাঝামাঝি, এটাকে অনেক সময় আমরা বলি প্রম্পট সি, সি প্রম্পট, রাইট। এ বি সি ডি, আপনার কাছে 5টা অপশন আছে, এ বি সি ডি ই। আপনি এখন চিন্তা করলেন এ না বি না সি তে দিয়ে দেন, রাইট। এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আরো একটা যে সমস্যা সেটা হচ্ছে স্টেট অফ মাইন্ড, অর্থাৎ আপনি যে সময় কোশ্চেনিয়ারটা ফিল আপ করছেন ওই সময়কার আপনার মানসিক অবস্থাটা আপনার কোশ্চেনিয়ারকে বা কোশ্চেনিয়ারের অ্যান্সার গুলোকে খুব বেশি মাত্রায় ইনফ্লুয়েন্স করে না। এখন সমস্যা হলো গিয়ে আপনি যখন কোশ্চেনিয়ারটা ফিল আপ করছেন তখন তো আসলে এই প্রবলেম গুলো থেকে ওভারকাম করার জন্য হেল্প করার মতো কেউ আপনার সামনে নেই। অতএব সাধারণ পক্ষে ডেলফি টেকনিকে মিসগাইডেড হওয়াটাই স্বাভাবিক, এবং আপনাকে কেউ হেল্প করার লোক না থাকাটাই স্বাভাবিক, রাইট। সেই ক্ষেত্রে আমরা বলছি যে যেহেতু ডেলফি টেকনিকটা মোর কমপ্লিকেটেড, as well as the costly and time consuming, as well as comparatively more impractical than the NGT, সেহেতু আমরা বলছি যে NGT could be the best ever alternatives for the day-to-day decision making এর জন্য, not for the creative and innovative ideas.
However, for the more effectiveness of the NGT technique, management should have the quality of managerial leadership qualities তার ভেতরে থাকতেই হবে, আদারওয়াইজ এনজিটি দিয়েও সে আপনার ওভাবে ইফেক্টিভ আউটকামে পৌঁছাতে পারবে না। তাহলে আমরা তিনটা টেকনিক ইন্ট্রোডিউস করলাম, একটা ক্রিয়েটিভ আইডিয়া জেনারেশনের জন্য, 2 নাম্বার এনজিটি কে আমরা মোর বায়াসড, আর ডেলফিকে আমরা বলছি যে ইট ইজ কম্পারেবলি বায়াস ফ্রি বাট মোর আপনার ইমপ্র্যাকটিক্যাল and complicated and time consuming than engine. Now আমাদের আজকে কনক্লুশনারি রিমার্ক, আপনি এই তিনটা টেকনিক আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারেন ডিপেন্ডিং অন দি মিশন অর দি এক্সপেকটেশন অর অবজেক্টিভস অফ ইয়োর ডিসিশন টেবল। ডিসিশন টেবলের অবজেক্টিভস কে বেস করে আপনি ক্রাইটেরিয়া ডিসাইড করতে পারেন যে কোন ক্রাইটেরিয়াটা আপনি ইউজ করতে পারবেন। আবার একই সাথে আপনি চাইলে এই তিনটা টেকনিককে একসাথে ইউজ করতে পারেন টু গেট মোর ইফেক্টিভ ডিসিশন। কিভাবে? তাহলে প্রথমে আমরা চিন্তা করলাম যে আমরা ব্রেনস্টর্মিং ডিসিশন টেকনিকে যাব। ওখানে আমরা রিসেন্ট প্রেজেন্টের জন্য ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া জেনারেট, ওখানে আমরা একটা সেশন দিলাম কোনটা বর্তমান যুগের জন্য মোর প্র্যাকটিক্যাল, এরকম ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ কিছু আইডিয়া আমরা ব্রেনস্টর্মিং থেকে আইডেন্টিফাই করলাম। তারপরে ওই আইডিয়াগুলোকে নিয়ে আমরা চলে আসলাম আপনার এনজিটিতে ফর দি ফেস টু ফেস ডিসকাশন and to ensure the practicability and acceptability and logicality of the innovative and creative ideas that we have generated from brainstorming decision technique. ওখান থেকে হয়তো আমরা 5টা বা 4টা শর্টলিস্টেড আইডিয়া করলাম এনজিটিতে ভোটিং এর মাধ্যমে, এবং আমরা দেখলাম যে এই 3টা আইডিয়া বা 4টা আইডিয়ার ভেতরে একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। দেন ওই 4টা আইডিয়াটাকে নিয়ে আমরা বায়াস ফ্রি করার জন্য আমরা চলে গেলাম আপনার ডেলফি টেকনিক। তাহলে আমরা এই 3টা টেকনিককে একটা প্যাকেজ হিসাবে ইউজ করলাম to ensure more practical, more creative, more innovative, and more sound and rational idea generation এর জন্য। তাহলে আমরা বলছি যে এটাকে আপনি আলাদা করে ইউজ করতে পারেন, আবার 3টা টেকনিককে আপনি একটা পারপাসেও প্যাকেজ হিসাবে ইউজ করতে পারেন। চয়েস ইজ ইউজ। আমরা এটাতে আর গেলাম না, এটা একটু সময় সাপেক্ষ বিষয়। আমরা প্ল্যানিং এ চলে আসি। ডিসিশন মেকিং এর এই পর্যন্ত আমাদের শেষ। ডিসিশন মেকিং নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না জি, কারো কোনো প্রশ্ন আছে ডিসিশন মেকিং নিয়ে? না স্যার। No, sir. জি নিশি, কিছু একটা বলছিলেন, আমি শুনিনি রে। আপনার কে কি বললেন আমি শুনিনি, আরেকবার একটু বলবে? স্যার কোয়েশ্চেন নাই কোনো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যদি সময় নেব না আজকে, আর আর 10 মিনিট খুব বেশি হলে আমরা আলোচনা করে আজকে ছেড়ে দেবো আপনাদের। না, অফকোর্স ইউ ক্যান রিকল, আজকে আমরা আলাপ করেছি যে ডিসিশন জিনিসটাকে আমরা বলছি ডিসিশন ইজ নাথিং বাট দি এন্ড। ডিসিশন যদি আমাদের এন্ড হয় তাহলে হাউ কুড আই ডিফাইন দি টার্ম প্ল্যান? প্ল্যানটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? দেখেন খুব মজা, আমরা একটা প্র্যাকটিক্যাল ছবিও এঁকে দিয়েছি। আমরা বলছি ডিসিশনটা যদি আমাদের এন্ড হয় তাহলে প্ল্যান ইজ নাথিং বাট দি জার্নি টুয়ার্ডস ডিসিশন বা জার্নি টুয়ার্ডস দি এন্ড। এন্ডের প্রতি যে আমাদের জার্নিটা, সেটাই হলো কি আমাদের পরিকল্পনা। নাও এই এক্সপ্লেনেশনটা আমি এটাকে ঠিক ডেফিনেশন বলি না, আমি বলি যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মনে রাখা খুব সহজ। তার কারণ হলো কি যে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি 6, 7, 8, 9, 10, আমরা প্রত্যেকেই আপনার যে কমন এসেটা মুখস্থ করে লিখেছিলাম সেটা হলো কি জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই রিক্সা, জার্নি বাই বাস, এগুলো আমরা
মুখস্থ করেছে এই ডেফিনেশন গুলো বা এই এসে গুলো, তাই না? আমরা এখানে বলছি যে ইট ইজ নট দি জার্নি, বা আমরা বলছি ইট ইজ জার্নি টুয়ার্ডস দি এন্ড, অর্থাৎ এন্ডের প্রতি আমাদের যে জার্নিটা, সেই জার্নিটাকে আমরা বলছি প্ল্যান। তাহলে সেম অ্যাজ দ্য ডিসিশন, বাকি অংশটুকু আমরা পড়ে নিতে পারবো। আমরা দেখি একটা ইফেক্টিভ প্ল্যান, একটা ভালো পরিকল্পনার ভেতরে বা পরিকল্পনার ডকুমেন্টের ভেতরে কি কি প্রশ্নের উত্তর থাকবে বা থাকতেই হবে, মাস্ট। আমরা বলি একটা ভালো পরিকল্পনা আমাকে 4টা ডাব্লিউ আর একটা এইচ, 4W and 1H, এটা ইউনিভার্সালি কমন। আপনি যদি নেটও খোলেন, ইন্টারনেটও খোলেন, ওখানেও দেখবেন তারা বলবে যে 4টা প্রশ্নের উত্তর থাকতে হবে, সরি 5টা প্রশ্নের উত্তর থাকতে হবে, 4W and 1H। তাহলে এই 4টা ডাব্লিউ কি? একটা ভালো প্ল্যানিং ডকুমেন্ট আমাকে জানাবে আমি কি করব, ইজ মাই ডেস্টিনেশন, হোয়াট ডু আই ওয়ান্ট টু অ্যাচিভ, আমি কি চাই, কি অ্যাচিভ করতে চাই, হোয়াট ইজ মাই অবজেক্টিভ, হোয়াট ইজ মাই এন্ড, আমার এন্ড কি, আমার অবজেক্টিভ কি, এই সমস্ত কিছু এক। আমার মিশন কি, আমার গোল কি, আমার এক্সপেকটেশন কি। যেমন ধরো যে আমরা বলেছিলাম যে আপনি যখন আপনার বাবাকে প্রশ্ন করেছেন যে কি জানি বলে আমি এমবিএ করতে চাই, আপনার বাবা আপনাকে জিজ্ঞাসা করেছে এমবিএ তুমি কেন করতে চাও। হি ওয়ান্টস টু নো দি রিজন অফ ইউর এন্ড, রাইট? তিনি জানতে চান তুমি কি কি জন্য এটা করতে চাও, হোয়াট টু ডু, রাইট? কখন করতে চাও, ওয়েন টু ডু, ওয়েল হু শুড ডু ইট, কারা কারা এটা করেছেন বা করেন বা করবেন, রাইট? এবং আমরা বলছি ওয়ের টু ডু, কোথায় কাজটা করতে চাও। তাহলে এই 4টা ডাব্লুর উত্তর আমার একটা প্ল্যানিং ডকুমেন্টের মধ্যে থাকতেই হবে। আর ফাইনাল প্রশ্নটা হলো গিয়ে যেটা মোস্টলি মোর রিলেভেন্ট উইথ দি প্ল্যানিং সিস্টেম, হাউ ইউ আর গোইং টু ডু ইট, তুমি কি করে এটা করবে। তাহলে আমার 4টা ডাব্লু কি, হোয়াট টু ডু, ওয়েন টু ডু, who to do and where to do, and final H is how to do। একটা ভালো পরিকল্পনা যদি আমাকে 4-5টা প্রশ্নের উত্তর দিতে পারে পরিষ্কার করে, ক্লিয়ারলি, তাহলে আমরা বলছি দ্যাট প্ল্যানিং ডকুমেন্ট ইজ এ সাউন্ড অ্যান্ড মোর ইফেক্টিভ প্ল্যানিং ডকুমেন্ট। তাহলে আমার হাউ দি প্ল্যান ডাজ ওয়ার্ক, প্ল্যানের ইম্পর্টেন্স কি, এখান থেকে আমি সাধারণত কোনো প্রশ্ন করি না। সিম্পল বলি যে একটা প্ল্যান আমার কোঅর্ডিনেটেড এফোর্ট ইনশিওর করে, ওভারল্যাপিং অ্যান্ড ওয়েস্টেজ আমার কমিয়ে দেয়, কনসিকুয়েন্টলি আমার ইফিসিয়েন্সি লেভেল বাড়ায়। তাহলে সেম অ্যাজ দি আপনার ডিসিশন মেকিং এর জন্য আমরা যেমন বলি মোর ইম্পর্টেন্ট ফেজ, দ্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটা হলো আমার ডিসিশন মেকিং এর ভিতরে হলো কি প্রবলেম আইডেন্টিফিকেশন। আর প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা বলছি স্টাবলিশিং দি অবজেক্টিভস, অর্থাৎ এই যে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এমবিএ করবেন, কেন করবেন, হোয়াট ইজ ইউর অবজেক্টিভস, আপনার উদ্দেশ্যটা কি, রাইট? তাহলে এই যে আমার উদ্দেশ্য, এই উদ্দেশ্যটার ইম্পর্টেন্স কি, মানে আমি যদি আপনার উদ্দেশ্যটাই না জানি, ইফ উই ডু নট নো দি এন্ড, যেমন ধরেন আমি আপনাদেরকে বললাম বা আপনাদের কোনো একজনকে বললাম যে চলেন হাঁটি, তাহলে আমি কিন্তু আপনাকে এন্ড জানিয়েছি হাঁটি। আপনি জিজ্ঞাসা করলেন আমাকে আরফিন সাহেব হাঁটতে হাঁটতে কই যাবেন, তাই আমি বললাম চলেন হাঁটি দেখি কোথায় যাওয়া যায়। আমরা অনেক সময় বলি না হেয়ালি করে, চলেন হাঁটি দেখি কোথায় যাওয়া যায়। আপনি যেহেতু আমার ডেস্টিনেশন অর্থাৎ এন্ড অফ দি এন্ড নিয়ে কনফিউজড, আপনি হয়তো তখন আমাকে বলবেন যে ঠিক আছে আরফিন সাহেব আপনি হাঁটতে থাকেন, আমি আসি, আমি আসতেছি, মানে আমি আসতেছি, মানে আপনি আমাকে হোপ দিলেন যে আপনি আমার সাথে জয়েন করবেন, আমি আগাই। বাট আমি নিশ্চিত যে আপনি আমার সাথে জয়েন করবেন না। কেন জয়েন করবেন না? কারণ আপনি আসলে জানেন না আমি হাঁটতে হাঁটতে কোথায় যাব। যেহেতু আমি আপনাকে পরিষ্কার করতে পারিনি, স্পেসিফাই করতে পারিনি হোয়াট ইজ আউটকাম, দি রেজাল্ট, অবজেক্টিভস, অতএব ইউ আর নট ইন্টারেস্টেড টু গিভ মি দি কোম্পানি, আপনি আমাকে কোম্পানি দিতে ইন্টারেস্টেড না। তাহলে আমরা বলছি যে আমি যদি অবজেক্টিভস না জানি,
without the specific objectives, an organization would float aimlessly towards the unknown end. মানে আমরা তখন আপনার ওই যে মানে সমুদ্রের ভেতরে বলেন বা পুকুরের ভেতরে বলেন বা নদীর ভেতরে বলেন, আমরা একটা নৌকায় ভাসতে থাকি, যেই নৌকার কোনো উদ্দেশ্য নেই। কনসিকুয়েন্টলি যেটা হয় যে আমরা আপনার আমাদের যে রিসোর্স, যেহেতু আমরা অবজেক্টিভ জানি না, কি করে বা কতটুকু রিসোর্স আমার লাগবে, আমি কি করে ওই ডেস্টিনেশনে পৌঁছাবো, যেহেতু আমি ডেস্টিনেশনটাই জানি না, এই ব্যাপারে আমরা খুবই আনসার্টিন অবস্থায় থাকি এবং আমরা খুব প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত আমরা নিতে পারি। বাকি যে স্টেপ গুলো আছে সেগুলো আপনারা সবাই জানেন, ওগুলো নিয়ে আমি প্রশ্ন করছি না বা প্রশ্ন করব না, কখনোই আমি প্রশ্ন করি না যে হোয়াট আর দ্য ফেজ অফ প্ল্যান, এই ধরনের প্রশ্ন করি। আমি যেখান থেকে প্রশ্ন করি সেটা হলো গিয়ে যে একটা ভালো পরিকল্পনা, মানে অবজেক্টিভস আমরা বলছি, দ্য অবজেক্টিভ শুড বি কোয়ালিটি অবজেক্টিভস, মানে যেন তেন অবজেক্টিভস হলে হবে না, অবজেক্টিভস কে হতে হবে খুব কোয়ালিটি অবজেক্টিভস। তাহলে একটা ভালো কোয়ালিটি অবজেক্টিভস এর কি কি কোয়ালিটিস বা গুণ থাকতে হবে মনে রাখার জন্য বলছি আপনাদেরকে, এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি হয়তো প্রশ্ন করবো কি করবো না আমি জানি না, কিন্তু এই শব্দটার মানেগুলো কখনো বলবেন না। আপনারা সারা জীবন শুনে এসছেন বি স্মার্ট, বি স্মার্ট, বি স্মার্ট, কিন্তু কেউ আপনাদেরকে বলেনি যে হাউ টু বি স্মার্ট, কি করে আপনার স্মার্ট হওয়া যায় বা স্মার্টের মানেটা কি। আমি আপনাদেরকে জানাচ্ছি স্মার্ট মানে কি। and if you have the confusion regarding my meaning of smart, you can go through the net, আপনি নেটে যেতে পারেন, নেটে যেয়ে দেখতে পারেন আমার স্মার্টের কনসেপ্ট আর আপনার নেটের কনসেপ্ট ম্যাচ করছে কিনা। লেট মি টেল ইউ ভেরি ওপেনলি যে ইয়েস, দিস টু আর গোইং টু ম্যাচ উইথ ইচ আদার, এ দুটো ম্যাচ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে স্মার্ট মানে কি? প্রথমটা হলো কি আমার স্পেসিফিক, আমার এন থাকবে সুনির্দিষ্ট, এর ভিতরে কোনো দোনো মনো চলবে, অর্থাৎ হয় এ নয় বি নয় সি চলবে। আপনি বলবেন হয় এ অথবা বি, এর ভেতরে কোনো আপনার দাড়ি কমা সেমিকোলন থাকতে পারবে। সেকেন্ড আমরা বলছি ইট শুড বি মেজারেবল, মাপনযোগ্য, সো দ্যাট টাইম টু টাইম আমি যেন বুঝতে পারি যে আমি আসলে কোথায় যে মানে কত দূরে আছি আমার এন্ড থেকে, রাইট? ইট শুড বি মেজারেবল। 3 নাম্বার, ইট শুড বি অ্যাচিভেবল, এটা যেন আমি অ্যাচিভ করার সেটাও আমাকে বুঝতে হবে। থার্ড অফ অল আমরা বলছি ইট শুড বি রিলেভেন্ট, মাস্ট বি অ্যালাইন্ড উইথ দি গোল অ্যান্ড ভ্যালুজ অফ দি অর্গানাইজেশন। অর্থাৎ আমার গোল একটা, ভ্যালুজ একটা, কিন্তু আমি আপনার অবজেক্টিভস, মানে কথার কথা ধরে নেন আমি একটা মানে আমার যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন ধরে নেন, তাহলে আমার অর্গানাইজেশনের মিশনটা কি? চ্যারিটেবল কাজ করা, মানুষের জন্য দান খয়রাত করা, মানুষের উপকার করা। এখন আমি যদি প্রশ্ন করি মাস শেষে যে এই যে মানুষের এত উপকার করলাম বা করতে যাচ্ছি, আমার লাভটা কি? তার মানে কি যে আমি যখন লাভ নিয়ে ভাবছি তখন তো আর আমি আপনার চ্যারিটেবল অর্গানাইজেশন থাকলাম না, তখন আই বিকাম এ কাইন্ড অফ বিজনেস অর্গানাইজেশন, কারণ বিজনেস অর্গানাইজেশন ইজ এ প্রফিটেবল অর্গানাইজেশন, রাইট? তার মানে আমার অবজেক্টিভস এর সাথে কন্ট্রাডিক্ট করছে, অর্থাৎ সেই অবজেক্টিভ কখনোই আমার কোয়ালিটি অবজেক্টিভ হবে না। আর পঞ্চমত আমরা বলছি টাইম বাউন্ড। আপনি আজকে যেটা অবজেক্টিভ মনে করছেন বা উদ্দেশ্য মনে করছেন, এটা যে কালকেও সে উদ্দেশ্য থাকবে নট লাইকলি। যেমন ধরেন আজকে যে ফ্যাশন আপনি ইউজ করছেন বা অ্যাপ্লাই করছেন, কালকে হয়তো এই ফ্যাশনটাই হয়তো আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। কদিন আগেও আমরা ছেলেদের আপনার প্যান্ট দেখেছি আপনার চিপা, তারা খুব চিপা এক ধরনের আপনার মানে অলমোস্ট ছেলেদের আপনার ক্ষেত্রে দেখেছি স্কিন টাইট, কাইন্ড অফ স্কিন টাইট জিন্স পরতে। এবার আবার ট্রেন্ড দেখছি যে ওই যে পুরোনো আমলের বেল বটম আপনার প্যান্ট ছিল আপনার, সেটা আপনার এসছে জিন্সের ক্ষেত্রে, কি জানি বলে জিন্সের ক্ষেত্রে। তার মানে পুরোনো কনসেপ্টটা আবার ব্যাক করেছে। অর্থাৎ তার মানে কি যে আমার ইমিডিয়েট পাস্টের যে
অবজেক্টিভসটা ছিল স্কিন টাইট জিন্স পরা, সেই অবজেক্টিভসকে আমরা সরে এসেছি। অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টিভসের একটা টাইম পিরিয়ড আছে, কোনো অবজেক্টিভসই ফরএভার নেই। অতএব সেই টাইম পিরিয়ডটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্মার্ট মানে হলো গিয়ে এই 5টা ক্যারেক্টারিস্টিক্স এর একটা প্রপার ব্লেন্ডিং। What these 5 characteristics are? It should be specific, it should be measurable, it should be achievable, it should be relevant, and it should be time bound. So these are the 5 characteristics of a quality objectives. আর objectives মানে সেট করা কি কি প্রসেস আছে? আমার দুটো প্রসেস আছে, একটাকে আমরা বলি ট্রেডিশনাল প্রসেস, আরেকটাকে আমরা বলি এমবিও প্রসেস। আজকে আর আমরা এই প্রসেসটা পর্যন্ত পড়বো না, আমরা এটা শুধু ইন্ট্রোডিউস করলাম। আগামী দিন ক্লাসে আমরা এই প্রসেসটা শেষ করব, ফেস টু ফেস ক্লাস ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান শেষ করব। আজকে আমাদের এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? স্যার টাইম বেসড এর ক্ষেত্রে যেটা বললেন, অবজেক্টিভ কি তাহলে টাইম বিইং এ চেঞ্জ হতে পারে? অবশ্যই চেঞ্জ হবে। মানে আমি আপনার ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি, আপনি কি আজকে থেকে 3 বছর আগেও ভেবেছিলেন যে আপনি এমবিএ করবেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ তে? না ভেবেছিলেন? স্যার, ভাবি। মানে যদি আমি যাই, একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, সায়েন্স, আর্টস না কমার্স? স্যার সায়েন্স। সায়েন্স। তার মানে আপনি তো কখন কমার্সে পড়বেন আপনি ভাবেননি, ভেবেছেন? না স্যার। এখন আপনি ভাবছেন না কমার্সে পড়বেন বা পড়ছেন না আপনি, তার মানে আপনার জি অবজেক্টিভ স্যার। করতে গেছে না। মানে কথার কথা, মানে যদি আমি সিম্পলি বলি যে একটা সময় আপনি সায়েন্টিস্ট হতে চেয়েছিলেন, এখন আপনি বিজনেস এক্সিকিউটিভ হতে চান, অবজেক্টিভ বদলেছে না? জি স্যার। অতএব সময়ে সময়ে তো অবশ্যই আমাদের অবজেক্টিভ বদলায়, তাই না রে? জি, আর কারো কোনো প্রশ্ন? এনিবডি এলস? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। যেহেতু আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন। আর আগামী দিন আপনারা একটু লেকচার গুলো শুনবেন। আজকে তো রেকর্ড করলেনই, যে রেকর্ড করলেন তাকে অনুরোধ করবো তো আপনি যেন অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। কেউ যদি ওটা শেয়ার, তাহলে ভাইকে বা বোন যিনি রেকর্ড করেছেন তাকে নক করবেন। একটু শুনবেন। আর যেগুলো আমরা অনলাইনে গতদিন আর আজকেও ডিসকাশন করলাম, কারো যদি এখানে এই ডিসকাশনে কোথাও কোনো ধরনের বিন্দুমাত্র কনফিউশন থাকে, আগামী দিন আমরা ফেস টু ফেস ডিসকাশনে সেগুলো অবশ্যই শেয়ার করব এবং সলভ করার চেষ্টা করব। ঠিক আছে রে? স্যার আগামী ক্লাসে কি কোনো এক্সাম হবে, কুইজ বা কিছু? কুইজ হতে পারে, এক্সাম নাও হতে পারে। আর কুইজ গুলোতে আমরা অ্যালাউ করি আপনি বই খাতা খোলা রাখতে পারবেন আপনার, শুধু নেটটা আমি সাজেস্ট করি নট টু কিপ ইট ওপেন। বাট অ্যাপার্ট অফ দ্যাট আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথেও আলাপ করে নিতে পারবেন ওই সময়। অতএব ওটা নিয়ে ভয়ের কিছু নেই। ওটা হলো গিয়ে আপনাদের কিছু একটু ট্রেন আপ করা আমার প্রশ্নের নমুনার সাথে এবং উত্তর কি ধারণার সাথে। ঠিক আছে? আমি এটাকে বলি একটা ফান কুইজ, মানে মজা করার জন্য কুইজ দেওয়া। ঠিক আছে রে? জি, আর কারো কোনো প্রশ্ন? দেন থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন। আসসালামু আলাইকুম।